পাকিস্তানের একটি নিষিদ্ধ পল্লীর গল্প এটি, যে জায়গার নাম হীরামান্ডি। প্রথমে এটি নবাবদের আড্ডাখানা হলেও পরবর্তীতে এটি পরিণত হয় পতিতালয়ে। আর এটির সময়কাল ছিল দেশভাগের সময়, যখন ইংরেজরা ভারতবর্ষকে ভেঙে দুই ভাগে ভাগ করার ষড়যন্ত্র করছিল। ঠিক তখনই এর চেয়েও বড় ষড়যন্ত্র চলছিল এই পতিতালয়ের ভিতরে, যেখানে শুধুমাত্র একজন নবাবকে পাওয়ার জন্য পতিতাদের সর্দারনি রেহানাকে খুন করে তারই আপন বোন। কিন্তু এই খুনের 25 বছর পর আবারও ফিরে আসে রেহানা। আর এই 25 বছরে এই পতিতালয়ে ঘটে গেছে হাজারো কাহিনী, যা জানতে পারবো গল্পের সাথে সাথে। তো চলুন এই সিরিজের কিছু ঝলক দেখে নিয়ে মূল গল্প শুরু করি, যেই গল্পের নাম হীরামান্ডি, দ্য ডায়মন্ড বাজার। গল্পের শুরু হয় আর আমরা দেখতে পাই 1920 সাল। তখন ছিল প্রাক স্বাধীনতার সময়। জায়গাটা ছিল লাহোর, অর্থাৎ স্বাধীনতার পূর্বের সময়। তো সেখানেই একটা কুঠি ছিল, যেখানে শুরুতেই আমরা একজন মহিলাকে দেখি। তার নাম হচ্ছে রেহানা। রেহানা একটা দোলনা থেকে একটা ছোট্ট বাচ্চাকে হাতে তুলে নেয়। রেহানাকে তার একজন দাস বলে, এই ছেলেকে আমাদের হাতে তুলে দিন, আমরা দেখে রাখবো। রেহানা বলে, কি বললি? দ্বিতীয়বার এই কথা মুখে আনলে তোর জিহ্বা কেটে রেখে দিব। তো এই বাচ্চাটার নাম হচ্ছে ইমাদ, আর সে মালিকা নামের একজনের ছেলে। মালিকাও এই কুঠিরেই থাকে, কিন্তু সে তখন ছিল গভীর ঘুমে। আর এই সুযোগেই রেহানা ইমাদকে একজনের কাছে বিক্রি করে ফেলে, তাও একটা মূল্যবান নেকলেসের বিনিময়ে। তো এইটা সে কেন করলো সেটা আমরা পরবর্তীতেই জানতে পারবো। তো মালিকার যখন হুঁশ ফিরে আসে, সে তার ছেলেকে খুঁজতে থাকে। সে কোথাও তার ছেলেকে না পেয়ে সবাইকে জিজ্ঞেস করে যে তার ছেলে ইমাদ কোথায়। তারা কি কেউ ইমাদকে দেখেছে? কারো কাছেই তখন উত্তর ছিল না। তো এই সব কিছু দেখে শুনে মালিকা সোজা চলে আসে রেহানার কাছে আর তাকে জিজ্ঞেস করে, আপা, আমার ছেলে কোথায়? তো এখানে আমরা বুঝতে পারি রেহানা হচ্ছে মালিকার বোন। তো রেহানা বলে, তার ঠিকানা করে দিয়েছি আমি, একদম জায়গা মতো, আর খুব ভালো জায়গায় দিয়েছি। তুই এটা নিয়ে চিন্তা করিস না, কারণ এখানে থাকার চেয়ে এই মহামূল্যবান জিনিসের বিনিময়ে তাকে দূরে পাঠানোটাই ভালো ছিল। আর আমি সেটাই করেছি, কারণ এমনিতেও ইমাদকে বড় করে তুই কি বা করতে পারতি? কারণ আমাদের এখানে তুই তো নাচ করে সব পুরুষের মন জয় করিস, আর এটাই তোর কাজ। তাহলে তুই তাকে কি বলতি? তখন মালিকা বলে, তুমি আমার থেকে আমার সন্তানকে আলাদা করে একদম ঠিক কাজ করনি আপা। তুমি আমাকে না জানিয়ে এইসব কেন করতে গেলে? রেহানা বলে, আপা না, বল হুজুর। এই মহলের আমি একমাত্র হুজুর, তাই সম্মান দিয়ে কথা বল। মালিকা বলে, হ্যাঁ হুজুর, আপনি এই কাজটা ঠিক করেননি। আপনি আমার থেকে যেমন করে আমার সন্তানকে দূর করেছেন, ঠিক তেমনি করে একদিন এই মালিকা আপনার থেকে আপনার সব কিছু কেড়ে নিবে, সব কিছু। তো এরপর সেখান থেকে মালিকা চলে যায়, আর রেহানা তার কথায় পাত্তাই দেয় না। সে তো তার স্বর্ণ নিয়েই বিজি ছিল। এরপর 25টা বছর কেটে যায়, আর আমরা দেখতে পাই মালিকা মেহেদি লাগাচ্ছে। তখন তাকে একজন জানায় ইংরেজ একজন লোক এসেছে, তার সাথে দেখা করবে। তো মালিকা এই কথা শুনে সেখানে এসে বসে তার সাথে কথা বলতে। তখন ওই ইংরেজ লোকটা তাকে একটা গান শোনায় আর বলে, এই গান যদি মালিকা চায় তাহলে তারা তার গানকে সবার ঘরে ঘরে পৌঁছে দিতে পারবে। কিন্তু মালিকা বলে, না, আমাদের গান শুনতে হলে তাকে আমাদের এই কুঠিতেই আসতে হবে। আমাদের গান এত সস্তা হবে না যে যখন খুশি তখনই সবাই শুনতে পারবে। তো এই সব বলে সে ওই লোককে রিজেক্ট করে দেয়। এতে সেই ইংরেজ লোকটা বেশ ক্ষুব্ধই হয়। এরপর দেখা যায় তাদের কুঠিতে আরো একটি মেয়ে রয়েছে, সেও নাচ করছিল, আর তার নাম হচ্ছে বেবজান। তো বেবজানের সাথে আজ সময় কাটাতে আসে আর এক নবাব। তারপর তারা যত টাকা ইনকাম হয় সেই সবগুলো টাকা মালিকার কাছে এনে দেয় একজন। তবে সেও এই ইনকামের থেকে কিছু মুদ্রা চুরি করেই আসে। দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা আলাম নামের আর একজন মেয়েকে দেখি। তার জন্য আজ একজন এসেছে তার সাথে সময় কাটাতে আর তার নাচ গান দেখতে।
এখানে আলাম হচ্ছে মালিকার সবচেয়ে ছোট মেয়ে, আর আলামের বড় বোন হচ্ছে বেবজান। কিন্তু আলাম ছিল খুব শৌখিন টাইপের মেয়ে, তো সে তার সাজগোজ থেকে শুরু করে চলাফেরা এই সব কিছু খুব ধীরে সুস্থে করে। সেই জন্য আলামকে তুলতে একজন আসে যার নাম সায়মা। তো সায়মা তখন আলামকে বলে, তাড়াতাড়ি উঠে পড়ো, এখন দ্রুত তৈরি হতে হবে, কারণ আপনার জন্য একজন অপেক্ষা করছেন। কিন্তু আলাম তো গান গাইতে গাইতে তার রুম থেকেই চলে যায়। সায়মা তখন ফিরে তাকিয়ে দেখে বিছানায় তো আলাম নেই, সে তো চলে গিয়েছে। তো সায়মা তাড়াতাড়ি বাইরে আসে আর দেখতে পায় আলাম পানির কাছে বসে গান গাইছিল। তাই সায়মা তাকে সেখানেই সাজানোর চেষ্টা করে, আর তখন আলামের গলার নেকলেস পরাতে গিয়ে সেটা হুট করে ছিঁড়ে যায়। আর এই নেকলেসটা ছিল মুক্তোর নেকলেস, আর সব মুক্তো যখন ছিঁড়ে পড়ে গিয়েছিল তার মধ্যে একটা মুক্তো পানিতে পড়ে যায়। সায়মা তো এটা দেখে ভয়েই শেষ, যে মালিকা না জানি তার সাথে কি করবে। আলাম তখন বলে, চিন্তা করো না, আমি সামলে নিব মাকে। তো এরপর মালিকার কাছে যায় আলাম, আর তার কাছে সেই ছেঁড়া মুক্তোগুলো নিয়ে আসে, আর তাকে বলে, আসলে আমার দোষের জন্যই সায়মার হাতে ভুলে ওই মালাটা ছিঁড়ে গিয়েছে, তার কোনোই দোষ নেই মা। আর দেখো, আমি সবগুলো মুক্তোই নিয়ে এসেছি। তখন মালিকা বলে, ঠিক আছে নিয়ে এসেছ, কিন্তু এখানে তো 101টা মুক্তো ছিল, এখানে তো মাত্র 100টা আছে, আর একটা মুক্তো কোথায়? যাও আগে সেই একটা মুক্তো খুঁজে নিয়ে আসো, যদি সেই একটা মুক্তো না পাও তাহলে এই সবই মূল্যহীন। আর সে তখন আলামকে এটাও বলে যে সে যদি ওই একটা মুক্তো খুঁজে বের করে আনতে না পারে তাহলে সে সায়মাকে বিক্রি করে সেই মালার টাকা আনবে। তো এই কথা শোনার সাথে সাথে আলাম খুব কষ্ট পায় যে তার ভুলের জন্য একটা মানুষ কেন খামাখা কষ্ট পাবে। তাই সে রাতের বেলায় একটু আলো নিয়ে পানির মধ্যে নেমে পড়ে আর নিজেই ওই মুক্তো খুঁজে বের করে আনে, আর সেটা তার মাকেও দিয়ে দেয়। মালিকা তখন তাকে বলে, এবার যেই শিক্ষা হয়েছে তোমার, এই শিক্ষা তুমি তোমার জীবনেও ভুলতে পারবে না। এজন্যই আমি তোমাকে দিয়ে ওই একটা মুক্তো খুঁজে বের করে আনিয়েছি। শোনো মা, একটা কথা বলি, সব ছোট ছোট জিনিসেরই মূল্য আছে, তাই সব কিছুর মূল্য দিতে শেখো। আলাম তখন বলে, মা এখন তো তুমি নিশ্চয়ই আর সায়মাকে বিক্রি করবে না। তখন মালিকা হেসে দেয় আর বলে, এত কেন ভাবছ? আমিও একদিন তোমার মতোই আমার মাকে বলেছিলাম, কিন্তু আমার মা আমার কথা শোনেনি, আমাকেও হতে হয়েছে মানুষের মনোরঞ্জনের মাধ্যম। তো তোমারও এই পথে আসার হাতে খড়ি কাল হবে, আমি নিজের হাতে তা করব। তুমিও আমাদের সবার মতো নাচবে, গাইবে আর সকলের মনোরঞ্জন করবে, এটাই আমাদের ভাগ্য। আলাম বলে, মা তাহলে আমি লড়ব, আর আমি এরকম কিছুই করব না। আমার এসব করতে ভালো লাগে না মা, আমার তো বই পড়তে ভালো লাগে। কিন্তু মালিকা বলে, শোনো, এইসব শুধু শুধুই সময় নষ্ট হবে, এইসব বাদ দিয়ে তার চেয়ে ভালো হবে তোমার ভবিষ্যৎকে মেনে নেওয়া। যা আমাদের সবার সাথে হয়ে এসেছে তা তোমার সাথেও হবে, এটাই মেনে নাও, তাহলেই ভালো থাকতে পারবে। তো এরপর সেখান থেকে তাকে চলে যেতে বলে সে। পরবর্তীতে দেখা যায় অনেক নাচ গানের মাধ্যমে আলামকে তাদের এই দুনিয়ায় স্বাগতম জানানো হয়। কিন্তু আলামের মনটা অনেক খারাপ ছিল, কারণ সে তো এই পথে কখনোই আসতে চায় না, কিন্তু সে তার মায়ের উপর কিছু বলতেও পারছে না। তো এরপর সব অনুষ্ঠান শেষে লাজ্জ খেয়াল করে যে তার মন খারাপ, তাই সে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, একটু হেসেই দাও, আর তোমার তো এখন সব সময়ই হাসি খুশি থাকার কথা। আলাম বলে, আমি তো একদমই খুশি না, তাহলে হাসবো কি করে? মানুষ তো খুশি হলেই হাসে, তাই না? আমি আসলে এই সবের কিছুই চাই না, আমি কারো প্রতিদিনের খেলনা হতে চাই না, আমি আকাশের মতো মুক্ত হতে চাই, প্রাণ খুলে নিঃশ্বাস নিয়ে বাঁচতে চাই। লাজু তখন বলে, আমাদের মতো মেয়েদের স্বপ্ন থাকাটাই ভুল আলাম, তাই তোমার উচিত হবে এই স্বপ্নকে ছেড়ে বাস্তবকে মেনে নেওয়া। আলাম তখন বলে, আর আমি ওই স্বপ্নকে বাস্তবে ঠিকই নিয়ে আসব, তুমি দেখে নিও। এরপর বেবজানকে লাজ্জ বলে, তাকে একটু বুঝিয়ে বলেন তো, এইসবের পেছনে শুধু শুধুই ছুটছে সে, এতে কোনোই লাভ হবে না। আমি তো মাত্র 6 বছরের ছিলাম যখন আমার ফুপু এই নরকে আমাকে ফেলে যায়, তবে থেকেই আমি তো আজও বন্দী হয়েই আছি এখানে, ইচ্ছা থাকা সত্ত্বেও কোথাও যেতে পারিনি। তবে এখন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি মুক্ত হয়ে যাব এখান থেকে। বেবো বলে, কেন, নবাব সাহেব বিয়ে করবেন নাকি?
তখন লাজ্জ বলে, হতে পারে, তুই আবার কাউকে বলিস না কিন্তু। আর শুধু দোয়া কর আমাদের আলামের জন্য যেন এমন কোনো নবাব মিলে যায় যে তাকে অনেক ভালোবাসবে। এইদিকে আমরা তাজদার নামের একজনকে দেখতে পাই, যে বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরে এসেছে। সেও নবাবেরই ছেলে, তাই তাকে ছোট নবাবই বলা যায়। তো তাজকে তার দাদি বলে, ইংরেজদের সাথে থেকে অনেক ইংরেজি কথাবার্তা শেখা হয়েছে তাই না? তবে এখন তোমাকে ভারতীয় কিছু শেখাতে হবে। তাজ তখন বলে, তাহলে শিখিয়ে দিন, আমি তো আপনার কাছেই আছি, যা শিখাতে ইচ্ছা হয় সব শিখিয়ে দিবেন। তার দাদি তখন বলে, না, শেখার জন্য তো তোমাকে হীরামান্ডি যেতে হবে, আর সেখানে আদব কায়দা থেকে শুরু করে ভালোবাসাও শিখে যাবে। তাজ তখন বলে, না দাদি, ভালোবাসা কখনো শেখানো যায় না, ভালোবাসা তো শুধু হয়ে যায়। আর ভালোবাসা যখন কারো হবে তখন সে বুঝতেও পারবে না যে তার ভালোবাসা হয়েছে। তো তার এই সব কথাবার্তা শুনে তো তার দাদি আর বাকিরা বাহ বাহ করে, যে ছেলে তো বেশ বড় হয়ে গেছে আর অনেক কথাও শিখেছে। তো তারপর দেখা যায় তাজ সেখান থেকে চলে আসে বালাজির কাছে আর তার সাথে কথা বলে। তখন বালাজি বলে, তুমি বাড়ি ফিরতে না ফিরতেই তোমাকে হীরামান্ডি পাঠানোর কথা চলছে। তাজ তখন বলে, হ্যাঁ, আমি তো এটাই বুঝতে পারি না, এরকম আবার কিসের নিয়ম হতে পারে যেখানে মহিলাদের মূল্য নির্ধারণ করা হয়? এটা কেমন কথা? আর সেখানে যেতেই হবে, এই বাধ্যতামূলক কাজ কেন করা হলো? আর এটা কিসেরই বা নিয়ম? আর যাই হয়ে যাক না কেন, আমি তো সেখানে যাবই না, কারণ এসব আমার একদমই পছন্দ না। তো এরপর তাজ তার বাবার কাছে আসে তার সাথে কথা বলতে, আর সেখানে তাজ বলে তার পরবর্তী ইচ্ছে হচ্ছে জব করা। তখন তার বাবা বলে, তুমি আমাদের সব বিজনেসের একমাত্র উত্তরাধিকারী, আর তুমি বলছো তুমি চাকরি করবে? এখানের নবাবরা চাকরি করে না, তারা তাদের নিজেদের ব্যবসা বাণিজ্য সামলায়। তাজ তখন বলে, কিন্তু ভারতের তো সব নবাবরাই ইংরেজদের গোলাম বাবা, তারা তো তাদের গোলামি করেই চলছে, তাদের কাছেই তো কাজ করে। তাহলে? তাজের বাবা তখন বলে, পড়াশোনা করে এসে তো দেখা যায় তুমি তোমার বাবারই ভুল ধরছো, কিন্তু এইসব বলে তোমার কোনো লাভ নেই, কারণ ইংরেজরা আছে বলেই আমি আছি, তুমি আছো, আর এই আয়েশের জীবন আছে। আর যদি তারাই না থাকে তাহলে কি হবে? তাই আমার কথা লিখে রাখো, ইংরেজরাই এখানে রাজ করবে আর তারাই থাকবে, আমাদেরও তাদের সাথে সাথ মিলিয়ে চলতে হবে। তো এইদিকে মালিকা জানের কাছে একজন ইংরেজ আসে তাকে একটা পার্টিতে ইনভাইট করতে, তাকে সেখানে নাচ গান করতে হবে। কিন্তু মালিকা বলে, তাদের সব পার্টিতে গিয়ে যদি তার কুঠির মেয়েরা নাচ গান করে তাহলে এই মহলের কি দাম থাকবে? তারা কারো হাতে এত সহজে আসার মতো নয়। এরকম কিছু কথাবার্তা বলে সে ওই ইংরেজ অফিসারকে বিদায় করে দেয়। তখন মালিকা জান বলে, এখন এই ইংরেজের আজীবন মনে থাকবে যে হীরামান্ডিতে কোনো ইংরেজের পাওয়ার নয়, বরং শুধুমাত্র মালিকার পাওয়ার চলে। এদিকে ইংরেজ তো এত বড় লজ্জা পেয়ে সেটা হজমই করতে পারছিল না, তাই সে সেখানে একজনকে ডাকে হীরামান্ডি আর মালিকজানের ব্যাপারে জানতে, আর তাকে বলে, আমি ওই মালিকজানের ব্যাপারে সবকিছু জানতে চাই। তো সে বলে হীরামান্ডিতে সবকিছুই চলে ওই মালিকজানের ইশারাতে, তাই তার সাথে না লাগাই ভালো, না হলে খামোখাই একটা ঝামেলা হবে, কি দরকার। অন্যদিকে আজ তাদের দাদি মালিকাদের ইনভাইট করেছে তাদের অনুষ্ঠানে যেতে, তাই মালিকা আলামকে বলে যে তুমিও তৈরি হয়ে যাও, আমরা আজ একটা জায়গায় যাচ্ছি, একটা অনুষ্ঠানে। কিন্তু আলাম তখন মিথ্যা বলে যে মা, আমার একটু শরীরটা ভালো না, তাই আমি না গেলে কি হবে না, ভালো লাগছে না। মালিকা বলে, শরীর খারাপ? ঠিক আছে, তাহলে এখানেই থাকো, কারণ সবার আগে হচ্ছে সুস্থতা। তারপর সে আলামের থেকে ডায়েরি নিয়ে দেখে সে কিছু লাইন লিখেছে এখানে, যেগুলো নওয়াজ সাহেবের লেখা, যে তার শায়েরির জন্য বেশ বিখ্যাত। তখন মালিকা বলে, আমি শুনেছি সেই পার্টিতে নাকি নওয়াজ সাহেবও আসবেন, উনার সুন্দর সুন্দর শায়েরি আর কবিতাগুলো শোনাতে। এটা জানার পর তো আলাম আফসোস করে আর বলে, মা, আমি ভাবছিলাম চলেই যাই তোমার সাথে, কি বলো? মালিকা তখন বলে, না না, থাক, তুমি তোমার শরীরের খেয়াল রাখো। সে গিয়ে তার গাড়িতে ওঠে। তখনই আলাম লুকিয়ে লুকিয়ে দৌড়ে তার মার গাড়ির পেছনে গিয়ে বসে আর চলে যায় সেই অনুষ্ঠানে। আর সেখানে সে নওয়াজ সাহেবের কবিতা শুনে অনেক মুগ্ধ হয়ে যায় আর সেই সব কিছু
ডায়েরিতে লিখতে থাকে। তো সেই সময়ই তাজের চোখ পড়ে আলামের দিকে, আর সে তাকে দেখেই মুগ্ধ হয়ে যায় আর তার কাছেও যায়। কিন্তু কিছু বলা বা করার আগেই অনুষ্ঠান শেষ হয় আর আলামও দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, যাতে করে তার মা তাকে দেখতে না পায়। তো এরপর দেখা যায় তাজকে তার দাদি পরিচয় করিয়ে দেয় মালিকা জানের সাথে, আর তার ছোট মেয়ে অর্থাৎ আলামের কথাও বলে তাকে। কিন্তু যেহেতু তাজ জানেই না যে সে একটু আগেই যেই মেয়েকে দেখেছে সেই হচ্ছে আলাম অর্থাৎ মালিকার মেয়ে, তাই সে তার দাদিকে বলে, তো এখন কি আমি ভালোবাসা শিখবো এরকম মহিলাদের কাছ থেকে? দাদি বলে, তাজ মুখ সামলে কথা বলো। মালিকা বলে, কোনো ব্যাপার না, আপনি আমাকে এখানে ডেকে আমাকে সম্মান দিয়েছেন, কিন্তু সব সম্মানিত ব্যক্তি কিন্তু সম্মান দিতে পারে না। তো এই সব কথা শোনার পর তাজ তাকে সরি বলে আর বলে, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। কিন্তু মালিকা বলে, তাজ সাহেব, আমি যখন একা আসতে পেরেছি এখানে, তখন যাওয়ার রাস্তাও আমার জানা আছে, আর হীরা হয়ে হীরা মান্ডি যাবে না কেউ, তাও হতেই পারে না। তো এরপর মালিকা সেখান থেকে চলে যায়, আর হীরা মান্ডি ফিরে দেখে তার গাড়ির পেছন থেকে আলাম নামছে। তখনই মালিকা বলে, কি ব্যাপার, তোমার শরীর খারাপ শেষ নাকি? আলাম তখন বুঝতে পারে সে যে মিথ্যা বলেছে তা ধরা পড়ে গিয়েছে, তাই সে মাথা নিচু করে থাকে। এইদিকে দেখা যায় সাইমা বাল্লি নামের একজনের কাছে আসে আর তাকে বলে, কি ব্যাপার, আজ খেতে আসলি না? বাল্লি তখন বলে, আমার খিদে ছিল না তাই খেতে আসিনি। সাইমা বলে, ও, দিনে তুমি এত এত প্লেট ভাত খাও যে তোমার আর খিদেই থাকে না, তাই না? এখন এত বাহানা না করে কি হয়েছে আগে সেটা বল। বাল্লি বলে, আমি দেখে রাখতে পারিনি কবে আলাম এখান থেকে চলে গিয়েছে। সে আমাকে বোকা বানিয়ে এখান থেকে চলে গেছে। আজ তো হুজুর আমাকে কিছু বলেনি, কিন্তু কাল নিশ্চিত এর শাস্তি দিবেন। তো অন্যদিকে আলামকে একজন বলে, আমি বিশ্বাস করতে পারছি না হুজুর আপনার চুরি ধরতে পেরেও কিছুই বললেন না। আলাম তখন বলে, কেন বলবেন? মা জানেন আমার কবিতা কত ভালো লাগে, আর এজন্যই তো আমি সেখানে গিয়েছিলাম নওয়াজ সাহেবের কবিতা শুনতে। তো তখনই দেখা যায় একে একে আলামের সব বই খাতা ফেলা হচ্ছে। আলাম এটা দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, কি ব্যাপার, এইসব কি হচ্ছে? তখন দাসীরা বলে, হুজুরের হুকুম, তিনি যা বলেছেন আমরা তাই করছি। আলাম তখন বলে, আর আমার ডায়েরি? তারা বলে, হুজুরকে গিয়ে জিজ্ঞেস করুন, আমরা তো কিছুই জানি না। এরপর আলাম সোজা চলে আসে তার মা মালিকার কাছে আর তাকে জিজ্ঞেস করে যে, মা, এইসব কি হচ্ছে? মালিকা তখন বলে, হীরা মান্ডিতে বই হচ্ছে শখ আর ঘুংরুই হচ্ছে ভাগ্য। এখানে ভাগ্য হাত দিয়ে নয় বরং পা দিয়ে লেখা হয়, তাই নিজের ভাগ্যকে সামলে নাও। এই বলে মালিকা তাকে পায়ের ঘুঙুর দেয় আর পরে তার কবিতা লেখার ডায়েরিটা এক টানে ছিঁড়ে ফেলে। আলাম এই সব দেখে বলে, মা, আমাকে যা শাস্তি দেওয়ার দাও, কিন্তু এই ডায়েরিটা আমাকে ফিরিয়ে দাও। আমার সাথে দয়া করে এমন করো না। মালিকা বলে, মানুষ শাস্তি তার আত্মাকে দেয়, তার শরীরকে না, আর তোমার আত্মা তো এই সবে আটকে আছে, তাই না? তারপর ডায়েরিটা সে আগুনে ফেলে দেয় আর বলে যায়, তুমি আমাকে কাল প্রথম মিথ্যা বলেছ, আর আমি আশা করব সেটাই তোমার প্রথম এবং শেষ মিথ্যা ছিল। তো আলামের এই সব কিছু দেখে অনেক কষ্ট হয়। তো এরপর সে আসে বেবজানের কাছে আর তাকে বলে, মাসি, তুমি তাড়াতাড়ি আসো, না হলে আমি কিন্তু নিজের জান দিয়ে দিব। আমার সব বই মা শেষ করে দিয়েছে, পুড়িয়ে ফেলেছে। বেবো বলে, তাহলে নতুন এনে দিব জান, তুমি এত চিন্তা করো না। আলাম বলে, মাসি, তুমি এখনই আসো, না হলে কিন্তু ভালো হবে না বলছি। বেবো এরপর এসে দেখে সেখানে নেই আলাম, সে সেখান থেকে চলে গিয়েছে। এরপর সে আবারও ফিরে আসে বালির কাছে আর তার থেকে সে জানতে পারে আজ একটা হামলা হতে পারে। আর এখানে আমরা জানতে পারি বেবো আবারও ফিরে আসে। বেবো আসলে সবার আড়ালে থেকে দেশের স্বাধীনতার জন্য কাজ করছে। তো তারপর বেবো আলামকে নিয়ে বেরিয়ে পড়ে তাকে নতুন বই কিনে দেওয়ার জন্য, আর সেখানে আলামকে বই কিনতে দিয়ে সে এখান থেকে একটা বই নিয়ে বেরিয়ে পড়ে তার টিমকে খবর দিতে। তো এদিকে আবার বাইরে মিছিল শুরু হয়ে যায়, যেখানে হুট করেই ইংরেজ পুলিশরা চলে আসে আর পরে তাদের সবাইকে মারধর করতে থাকে। অন্যদিকে লাইব্রেরিতে আলামের সাথে দেখা হয়ে যায় তাজের। তাজ তখন বলে, আরে আপনি কেমন আছেন? আলাম বলে, ভালো আছি, আর আপনি কেমন আছেন? তাজ বলে, আমি এখন
খুব বেশি ভালো আছি। এরপর আলাম আর তাজ এখানে দুজন মিলে কিছু কথা বলতে থাকে, আর এদিকে বেবজান হায়দার নামের একজনকে এসে এই ইনফরমেশন দেয় যে তাদের লোকেদের উপর আক্রমণ হতে পারে, তাই এর উচিত জবাব যেন দেওয়া হয়। তো এরপর দেখা যায় সে ওই বই থেকে একটা বন্দুক বের করে আর পরে বলে, যান, এইবার আমাদের লোক মরলে আপনিও তার জবাবে মৃত্যু দিয়ে আসবেন, কোনোভাবেই আর চুপ করে থাকা যাবে না। তো এদিকে বই নেওয়ার পর আলাম সেগুলো নিয়ে বাইরে বেরিয়ে পড়ে, আর তাজও তখন লাইব্রেরির এক লোককে জিজ্ঞেস করে, কে এই মেয়ে? লাইব্রেরির লোক তখন বলে, কি বলবো সাহেব, কত মেয়ে ছেলেই তো আসে যায়, কিভাবে চিনব? তাজ বলে, কিন্তু এই মেয়ে তো আমার মন নিয়ে নিয়েছে ভাই। তো এদিকে বাইরে আসার পর আলাম পড়ে যায় সেই হামলার মাঝে, তবে সেখানে তাজ এসে তাকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। পরে তাজ যখন একজন ছেলেকে বাঁচাতে যায় তখন পেছনে তাকিয়ে দেখে সেখানে আর আলাম নেই। আবারও তাজ একটু নিরাশ হয়ে যায়, আর এবারও তার পরিচয় আর নাম ঠিকানা জানতে না পেরে সে হতাশও হয়। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা আবারও অতীতের দৃশ্য দেখি, যেখানে রেহানা মালিকাকে বলছিল, নিজের কিছু তো তুই সামলাতে পারিস না, এখন আমার জুলফিকারের দিকে হাত বাড়িয়েছিস, এইসব করা ছেড়ে দে বলছি, কোনোই লাভ হবে না, তোর থেকে তোর ইমাদকে কেড়ে নেওয়ার পরও তোর জেদ কমছে না। মালিকা বলে, জুলফিকার আর আমার সম্পর্ক তো অনেক আগে থেকেই চলছে, এটা তো নতুন কিছু না। তখন রেহানা বলে, ও তাহলে ওই বাচ্চা তোর আর জুলফিকারের ছিল, ভালোই করেছি তাকে ঠিকানা লাগিয়ে দিয়েছি, তারপর তোকে এখন যেখানে পাঠানো হবে সেখানে তোর সাথে কতবার যে কি হবে তার গুনতিও রাখতে পারবি না। ও তুই আবার গণনা করতে পারিস তো? মালিকা তখন রেহানার মুখে বালিশ চেপে ধরে, তার অনেক রাগ চেপে যায়। তো সে এইভাবেই তার মুখ চেপে বলতে থাকে, আমি গণনা পারি কিনা চল তোকে দেখাই। এরপর গুনতে গুনতে মালিকা রেহানাকেই প্রাণে মেরে ফেলে, আর তখনই সেখানে জুলফিকার আসে আর বলে, এইসব কি করলে মালিকা? তুমি একজনের জান নিয়ে নিলে, খুন করলে। মালিকা তখন বলে, রেহানা আপা, আমার জান নেওয়ার আগেই আমি তাকে শেষ করে দিয়েছি, আর সে আমাদের সম্পর্ক নিয়ে সন্দেহ করছিল, তার উপর সে আমাদের সন্তান ইমাদকেও আমাদের থেকে দূর করে দিয়েছে, তাই তাকে আমি খুন করিনি, বরং তার পাপের শাস্তি তাকে দিয়েছি মাত্র। আর আপনি আমার সাথে আছেন তো, আপনি আমাকে সাহায্য করবেন তো আমাদের সন্তানের কথা ভেবে। তারপর দেখা যায় জুলফিকার আর মালিকা দুজনে টেনে হিচড়ে রেহানার লাশ নিয়ে যায় ফেলার জন্য, তবে মালিকা বুদ্ধি করে লাশকে ফাঁসির মতো করে ঝুলিয়ে রাখে, যেন সবাই ভাবে সে আত্মহনন করেছে। আর এই সব কিছু জানালা দিয়ে দেখে ফেলে রেহানার ছোট মেয়ে ফারিদান। সে তখন ছোট বাচ্চা ছিল, তাই এই সব দেখেও কিছু করার মতো তেমন সাহস বা বয়স কিছুই তার ছিল না, তাই সে চুপচাপ এগুলো শুধু দেখেই যায়। তো মালিকা এরপর সেখানে বসে নাটক করে আর অনেক কান্নাকাটি করে যে, আপা তুমি এটা কি করলে, কেন আমাদের ছেড়ে চলে গেলে? এইভাবেই মিথ্যা নাটক করতে থাকে। আর তখন সবাই এসে দেখে যে রেহানা ফাঁসির দড়িতে ঝুলে আছে। তবে এরপর পুলিশ ঠিকই মালিকাকে সন্দেহ করে, কারণ রেহানার পায়ের নিচে কোনো চেয়ার বা টুল কিছুই ছিল না, তাহলে সে আত্মহনন করল কিভাবে? তো এই সন্দেহেই মালিকাকে জেলে ভরে দেওয়া হয়, কিন্তু কয়দিন পরই দেখা যায় তাকে নবাব জুলফিকার ঠিকই ছাড়িয়ে নেয়। তো এইভাবেই মালিকা তার নিজের বোন রেহানাকে হত্যা করে, কিন্তু এরপরও পার পেয়ে যায়। আর তারপর থেকেই সে হয়ে ওঠে এই হীরামান্ডির মালিকায় যান। তো দৃশ্য আসে বর্তমানে, যেখানে আলাম তাজের ব্যাপারে ভেবে বেশ লজ্জা পাচ্ছিল, কারণ সেও এখন তাজের প্রেমে পড়ে গিয়েছে। তো এরপর দেখা যায় তারা সবাই যায় রেহানার জন্য দোয়া করতে তার মৃত্যুবার্ষিকীতে, কিন্তু সেখানে গিয়ে মালিকা দোয়া পড়ে যে আপনার যেন কখনো বেহেশত নসিব না হয়, আমি এই দোয়াই করছি। আর সবাই তখন আমিন বলে, কারণ মালিকা কি দোয়া পড়েছে তারা তো আর তা জানে না। তো সেখানে তখন মালিকার বোন ওয়াহিদার সাথে তার ঝগড়া লেগে যায় রেহানার এই মহলের চাবির জন্য, কিন্তু মালিকা তাকে তা দেয় না আর সেখান থেকে চলে যায়। এদিকে সায়মা যখন আতর কিনতে আসে তখন সেখানে আলামের রুমাল নিয়ে আসে তাজ, আর আতরের দোকানে গিয়ে জিজ্ঞেস করে এটা কিসের আতর আর কার হতে পারে।
বলতে পারবেন? দোকানদার বলে, এটা তো জান্নাতুল ফিরদৌস আতর, আর হতে পারে এটা কোনো মেয়ের, তবে কার সেটা তো বলা যাবে না। তো এই সবই শুনছিল সায়মা, আর সায়মাই এই রুমালটা সেলাই করেছিল আলামের জন্য, তাই সে ভালোভাবেই সেটা বুঝতে পারে। তো তারপর তারা চলে গেলে সায়মা রুমালটা নিয়ে এসে আলামকে দেয় আর বলে, এই যে আপনার সেই রুমাল, আপনার নতুন প্রেমিকের কাছ থেকে পেয়েছি, সে এসেছিল আপনাকে খুঁজতে। এই রুমালের ঘ্রাণের মাধ্যমে কত কষ্ট করে আমি সেলাই করেছিলাম, আর সে এখানে ত অক্ষর লিখে তা খারাপ করে দিল। আর সায়মা আরো বলে, যদি আপনি ভালোবাসাতে পড়ে থাকেন তাহলে এই ভূত মাথা থেকে নামিয়ে ফেলুন, কারণ হুজুর যদি জানতে পারে তাহলে কিন্তু জান নিয়ে নিবেন। তো এরপর দেখা যায় আলাম সেই রুমালে লেখা ত দিয়ে নামটা খুঁজতে থাকে, আর অনেক খোঁজাখুঁজির পর সে তাজদারের নামটা বের করে ফেলে। আর তখন আলাম সম্পূর্ণভাবে তাজের জন্য পাগল হয়ে যায়। এদিকে ওয়াহিদা তার মেয়ে সামাকে তার সৌন্দর্য লুকিয়ে রাখতে বলে, আর তাকে ব্যথাও দেয়। সামা তখন বলে, মা আমার লাগছে, এমন করো না। ওয়াহিদা তখন বলে, কতবার বলেছি আমাকে আপা ডাকতে, মা বলবি না? সামা বলে, কেন মাকে মা ডাকবো না কেন? ওয়াহিদা বলে, তোমার মতো মেয়ে যদি আমাকে মা ডাকে তাহলে আমাকে বাকি নবাবরা কি করে দেখবে? সামা তখন বলে, তুমি কি তাহলে নিজেরই মেয়ের সৌন্দর্যের প্রতি হিংসা করছো? সেই জন্যই এইসব করছো মা? এরপর ওয়াহিদা সামাকে থাপ্পড় দিয়ে দেয়। তখনই সেখানে বেবো আসে আর বলে, খালাজান, একটাই তো মেয়ে আপনার, তাকে বুকের সাথে জড়িয়ে না রেখে এইসব কি করছেন? আর হুজুর জানতে পারলে কিন্তু খুব খারাপ হবে। সামা তখন বলে, তার বুকে মন আছে নাকি যে মেয়েকে ভালোবাসার কথা ভাববে? ওয়াহিদা বলে, আমার মেয়ে আমার যা ইচ্ছা তাই করব, অন্য কেউ বলার কে? বেবো তখন বলে, এইভাবে জোর জবরদস্তি করে কোনো কিছুই কিন্তু আটকে রাখা যায় না খালাজান। যার সামার সৌন্দর্য দেখার সে তো দেখে নিবেই, আপনি কত তাকে এইভাবে বেঁধে রাখবেন? এইসব করে কোনো কিছুই আটকে রাখা যায় না। তো বেবোর কাছ থেকে এই সব কথা শুনে ওয়াহিদা আর কিছুই বলে না, সেখান থেকে চুপচাপ চলে যায়। এইদিকে দেখা যায় লাজ্জু একজন নবাবকে খুব ভালোবাসে, এক কথায় বলতে গেলে সে পাগল তার জন্য। কিন্তু নবাব তো নবাবই, সে তো আর হীরামান্ডির কোনো নাচনেওয়ালিকে বিয়ে করবে না। তো তার বিয়েতে সে লাজ্জুকে নাচার জন্য ইনভাইট করে। লাজ্জুও সেখানে গিয়ে নাচে, কিন্তু এক পর্যায়ে লাজ্জু নবাবের উপর বেশি ঢলে পড়ে। তখন নবাব তাকে থাপ্পড় দিয়ে বসে। সেই সময় সেখানে আসে মালিকা জান, আর এসেই আগে লাজ্জুকে বলে, তুই তো জানিস আমাদের নাচ যতক্ষণ না শেষ হয় ততক্ষণ কথা বলা বারণ, তাই যা আগে তুই তোর নাচ শেষ কর, তারপর কথা হবে। এরপর লাজ্জু মার খেয়েই তার নাচ শেষ করে। আর পরে মালিকা বলে, আমি নবাব সাহেবের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে একজন কুঠিওয়ালি হয়ে সে নবাবকে ভালোবেসেছে, কারণ আমাদের এখানে কখনো কাউকে ভালোবাসা যাবে না, সেটাই বলা হয়েছিল। কিন্তু যেহেতু সব মানা অতিক্রম করেছে লাজ্জু, তাই আমি তার হয়ে আপনার কাছে ক্ষমা প্রার্থী। নবাব বলে, যাও, ক্ষমা করলাম। মালিকা তখন বলে, আচ্ছা আমি তো ক্ষমা চেয়ে নিয়েছি, এখন আপনি আপনার বেয়াদবির জন্য তার কাছে ক্ষমা চেয়ে নিন। তখন ওই নবাব জোরাভার বলে, আমি ক্ষমা চাইব একজন কুঠির মেয়ের কাছে? তার ভাগ্য ভালো যে আমার মতো একজন নবাবের হাত তার গালে লেগেছে, আর আমি চাইব ক্ষমা? তখন মালিকা বলে, তোর মধ্যে কোনো নবাবের লক্ষণই নেই। তাহলে শোন, তোর রক্ত, তোর টাকা পয়সার সম্মান নিয়ে খুব বড়াই, তাই না? যেই কুঠিকে নিয়ে এত কথা, যেই নাচনেওয়ালিকে নিয়ে এত অভিযোগ, তুইও কিন্তু সেরকমই একজন নাচনেওয়ালির ছেলে। তোরও জন্ম ওই কুঠিরেই হয়েছে, তোর শরীরের মাঝে সেই কুঠিরেরই রক্ত বয়ে যাচ্ছে, আর তুই হচ্ছিস এই মালিকা জানের অবৈধ সন্তান। এখন কি বলবি? এখন কি করবি তুই? জোরাভার বলে, কি বলছো? তোমার সাহস কি করে হয় এরকম মিথ্যা কথা বলার, তাও একজন নবাবকে? মালিকা বলে, আচ্ছা আমার সাহস কি আর আমি কি মিথ্যা বলছি তা তুই তোর বাবাকেই জিজ্ঞেস করে নে, আর চাইলে তোর মাকেও জিজ্ঞেস কর, তারাই সব বলতে পারবে। তোকে সেই রাতে আমার থেকে কেড়ে নিয়ে বিক্রি করে দেওয়া হয়, তবে থেকে আমার এমন কোনো রাত যায়নি যে আমি কান্না করিনি তোকে ভেবে, আমার এমন কোনো সময় যায়নি যে আমি তোকে মনে করিনি। কিন্তু আর না, বুঝতেই পারলাম আমি যার জন্য চোখের পানি নষ্ট করেছি সে অন্য দুনিয়ায় চলে গিয়েছে, সে আমার কিছুই না। এরপর সেখান থেকে মালিকার লাজ্জু চলে আসে, তবে পথে আসতে আসতে লাজ্জু অতিরিক্ত মদ খেয়ে
সেখানে গাড়ির মধ্যেই পড়ে তার মুখ দিয়ে রক্ত আসতে থাকে। মালিকা তো এটা দেখে ভয় পেয়ে যায় যে কি হলো তার, সে সাড়া দিচ্ছে না কেন। তারপর দেখা যায় লাজ্জো মারা গিয়েছে। এরপর লাজ্জোকে মহলে নিয়ে এসে তার থেকে সব গয়না ঘুঙরু সব খোলা হয়। আর মালিকা বলে, আমাদের মতো যারা মারা যায় তাদের মৃত্যুতে কান্না করতে হয় না, আনন্দ করতে হয়, কারণ এদের মুক্তিই হয় মৃত্যুর মাধ্যমে। এরপর এখানে সবাই মিলে গান গায়, নাচ করে, আর পরে লাজ্জোর লাশ নিয়ে যাওয়া হয়। তখনই দেখা যায় সেখানে এত বছর পর ফারিদা আসে। ফারিদা এসেই মালিকাকে জড়িয়ে ধরে আর জিজ্ঞেস করে, চিনতে পেরেছেন? মালিকা বলে, সেই চোখ, সেই চেহারা, সেই সব কিছু হুবহু রেহানা আপা, আমার ফারিদা। ফারিদা বলে, হ্যাঁ আপনার ফারিদা। মালিকা বলে, তো কি মনে করে আসা হলো? ফারিদা তখন জানায়, কিছু না, শুধুমাত্র ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল, তাই ভাবলাম চলে আসি। 9 বছরের ছিলাম যখন আপনি আমাকে বিক্রি করে দূরে পাঠিয়ে দিয়েছিলেন। আজ এতগুলো বছর পর আবার ফিরেছি আপনাকেই ঘৃণা করতে। ও, এটা তো আমার মায়ের আংটি, সব সময় পরতো। তারপর ফারিদা মালিকার আঙুল থেকে ওই আংটিটা নিয়ে নেয় আর তাকে বলে, অনেক কিছু নিতে এসেছি, শুরুটা এই আংটি দিয়েই করলাম। আর এক জানাজায় সামিল হতে এসেছি ঠিকই, কিন্তু যাব আর একটা জানাজা তুলে। অর্থাৎ এখানে ফারিদা মালিকাকে তার প্রাণ কেড়ে নেওয়ার ছোটখাটো একটা হুমকি দিয়ে বসে, কিন্তু মালিকা তো তার কথায় পাত্তাই দেয় না। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা অতীতের কিছু দৃশ্য দেখতে পাই, যেখানে ওয়াহিদা এসে মালিকাকে বলে, আপা ওই খাবগা মহল আমার নামে লিখে দাও, কারণ রেহানা আপা তার মৃত্যুর আগে 2টা মহল রেখে গিয়েছে, যার মধ্যে একটা শাহী মহল যা তুমি পেয়ে গিয়েছ, আর খাবগা আমার পাওয়ার কথা, তাই আমাকে সেটা লিখে দাও। কিন্তু মালিকা বলে, সে এখন এটা দিবে না, পরে দিবে। ওয়াহিদা তখন বলে, আমাকে যদি ওই মহল না দাও তাহলে আমি সবাইকে বলে দিব রেহানা আপাকে তুমি হত্যা করেছ, আর রেহানা আপাকে যে তুমি খুন করেছিলে তার সাক্ষী আমি দিব। তখন মালিকার প্রেমিক জুলফিকার তার মুখে কলম দিয়ে আঘাত করে আর বলে, এখন শুধু আঘাত করেছি, পরে একেবারে প্রাণে মেরে ফেলবো যদি আর তোর মুখে এই সব শুনি যে রেহানাকে খুন করা হয়েছে। তো তবে থেকেই ওয়াহিদা আর কিছুই বলতে পারে না, কিন্তু সে তার রাগও কন্ট্রোল করতে পারে না। দৃশ্য আসে বর্তমানে, আর মালিকা ওয়াহিদাকে বলে, তাড়াতাড়ি কোর্টে চলো। ওয়াহিদা বলে, আপা আজকের পর খাবগা আমার নামে লিখে দিবে তো? মালিকা বলে, আগে চল আমার সাথে, না হলে খাবগা কারো হাতেই থাকবে না, কারণ এর আসল উত্তরাধিকারী চলে এসেছে। ওয়াহিদা বলে, মানে? ফারিদা এসেছে? মালিকা বলে, হ্যাঁ সে চলে এসেছে। তো এরপর কোর্টে কেস হয়, আর একের পর এক চাল চালে মালিকা, আর সে এই কেস জিতেও যায়। আর এই খাবগার কেস জেতার জন্য যাদের থেকে মিথ্যার আশ্রয় নেয় তাদেরকেই সে দিয়ে দেয় ওই খাবগার চাবি। আর ওয়াহিদাকে বলে, আমি হারতে পারতাম না তাই আমি জিতেছি, কিন্তু তার বদলে খাবগা দিয়ে দিয়েছি, কারণ আমি ওই ফারিদার কাছে হেরে যাব এটা ভাবতেও পারি না। ওয়াহিদা বলে, আপা আজ তুমি রেহানা আপাকে না, তার সাথে আমাকেও শেষ করে দিলে। তারপর সেখান থেকে মালিকা চলে যায়, আর রাতের বেলা ওয়াহিদা মিষ্টি নিয়ে আসে তাদের প্রতিবেশী এসেছে বলে, কিন্তু দেখা যায় এটা তো ফারিদা, আর খাবগা এখন তার। অর্থাৎ ফারিদা তার মা রেহানার থেকেও 1 পা এগিয়ে সবকিছু করে, তাই সে মালিকাকেও ধোকা দিয়েই ফেলে, আর তার যা পাওয়া সেটা সে ঠিকই কেড়ে নিতে সক্ষম হয়। তো এরপর ফারিদার কাছে আসে হীরামান্ডির ওস্তাদ, মানে যে এর খবর তার কাছে লাগিয়ে বেড়ায়। তো ওস্তাদ এসে ফারিদাকে জানায় মালিকা তার ছোট মেয়ে আমালকেই এই কুঠির হুজুর বানানোর ব্যাপারে ভাবছে, অর্থাৎ সে এই কুঠির সব দায়িত্ব তাকে দিয়ে দিবে। কিন্তু সেই মেয়ে হুজুর তো দূরের কথা, নাচনেওয়ালি হতে চায় না, তাকে দিয়ে যে কি আশা করছে মালিকা জান কে জানে। ফারিদা তখন বলে, আচ্ছা আর কি খবর আছে? খালাজানের কোনো শত্রু আছে নাকি নেই? ওস্তাদ বলে, আছে, একজন ইংরেজ অফিসার, সে মালিকা জানের উপর খুব রেগে আছে, কারণ সে তাকে প্রত্যাখ্যান করেছিল। তো এখন সেই অফিসার মালিকা জানের থেকে বদলা নিতে চায়, আর আপনিও তো তাই চান। আপনাদের দুজনেরই একরকম অবস্থা। ফারিদা এরপর তাকে কিছু দিয়ে বিদায় জানায়। এদিকে সায়মা আর আলাম আসে সেই লাইব্রেরিতে, কারণ সে ভেবেছে
এখানে এসে হয়তো সে তাজকে পেয়ে যাবে, কিন্তু লাইব্রেরির লোক জানায় আসলে উনি এখানে বই কিনতেই এসেছিলেন, আর উনি কোনো সাধারণ মানুষ না, উনি হচ্ছেন একজন নবাব। সাইমা বলে, এখন আমরা উনাকে কোথায় পাবো? লাইব্রেরির লোক তখন বলে, নবাবদেরকে তো বিভিন্ন আসরে পাওয়া যায়, দাওয়াতে পাওয়া যায়, ক্লাবে পাওয়া যায়, সেই সব জায়গায় দেখতে পারেন। এই বলে সে চলে যায়। আর পরে আলাম বলে, আমি জানি তার সাথে আমার অবশ্যই দেখা হবে। এদিকে দেখা যায় সেই ওস্তাদ আবারও আসে ফারিদার কাছে, আর তাকে তখন সে তাজদার এবং আলামের ব্যাপারে সবকিছু বলে। ফারিদা বলে, এটাই তো চাই, কারণ যখনই আলাম আর তাজদার এক হবে তখন তাদের মধ্যে প্রেম হয়ে যাবে, আর প্রেম যেখানে সেখানেই মালিকা জানের ধ্বংস। তবে আপাতত আমার টার্গেট হচ্ছে নবাব বালি। ওস্তাদ বলে, কিন্তু সে তো বেবর সাহেব। ফারিদা বলে, তাই তো বালিকে আমার চাই, সব খুশি তাদের থেকে আমি এভাবেই ধীরে ধীরে ছিনিয়ে নিব। এদিকে আলাম আসে বেবর কাছে আর তাকে বলে, আপা, আমি আপনার সাথে দাওয়াতে যেতে চাই। বেবো বলে, কি ব্যাপার আলাম, তোমার হঠাৎ করে দাওয়াতের প্রতি আগ্রহ কি করে আসলো? তুমি তো এসব জায়গায় কখনো যেতে চাইতে না, হঠাৎ আজ কি হলো? আলাম তখন বলে, আসলে ভাবলাম তোমার সাথে একটু ঘুরে আসি, তাই বলছি আর কি। তখন সাইমা বলে, ওইসব দাওয়াতেই তো নবাবদেরকে পাওয়া যায়, তাই না? বেবো বলে, মানে কোন নবাব? ও আচ্ছা, তাহলে আলাম তার মনের মানুষ খুঁজে পেয়ে গিয়েছে। ঠিক আছে, আমি তোমাকে আমার সাথে দাওয়াতে নিয়ে যাব, হতে পারে সেখানে তুমি তোমার মনের নবাবকে পেয়ে যেতে পারো। তো এরপর দেখা যায় তারা চলে আসে সেই দাওয়াতে, যেখানে অনেক নবাবেরা এসেছে, আর এখানে বালিও ছিল, যে বেবোকে দেখে বলে, তুমি এত সুন্দর যে আমার চোখই ফেরানো সম্ভব হচ্ছে না। তবে সেখানে তখন ওস্তাদ ফারিদাকেও নিয়ে আসে আর তার সাথে দেখা করিয়ে পরিচয় করায়। তখন ফারিদা বলে, ফারিদা যেখানে যায় সেখানেই কাহিনী হয়ে যায়, আর আপনি হয়তো বিশ্বাস করবেন না, আমি শুধুমাত্র আপনার সৌন্দর্যের কথা শুনেই এত দূর এসেছি, কিন্তু এখন এসে দেখছি আপনি তো আমার ভাবনার থেকেও বেশি সুদর্শন। আপনাকে দেখে তো আমার হার্টবিট বেড়ে গেছে, চেক করে দেখতে পারেন। তখন বেবো বলে, হ্যাঁ, ফারিদা হচ্ছে আমার খালার মেয়ে, সে ছোটবেলা থেকেই কাহিনী লিখত আর আমি তা মুছে দিতাম। তখন ফারিদা বলে, আর তুই ছোটবেলায় খেলনা নিয়ে আসলে আমি তা কেড়ে নিতাম, ভুলে গেলি নাকি? বেবো বলে, ও তাহলে এখন তোমার ইচ্ছা আমার সাহেবকে চুরি করা? ফারিদা তখন বলে, এটাকে চুরি বলে না, এখন তুই যদি পারিস আটকাতে তো আটকে রেখে দেখা। বেবো তখন তার কথায় পাত্তা দেয় না আর বলে, আপনাদের হয়ে গেলে চলুন, অন্য মেহমানদেরও দরকার আছে। তারপর বেবো বালিকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর ফারিদা এবার আসে আলামের কাছে আর এসেই বলে, তুমি আলাম জেব তাই না? আলাম বলে, হ্যাঁ। ফারিদা বলে, আমি তোমার খালাতো বোন ফারিদা, চিনেছ? আলাম বলে, চিনতে পেরেছি। ফারিদা তখন বলে, আচ্ছা, তুমি তো দেখতে খুব সুন্দর, কিন্তু এই সুন্দর চোখগুলো কাকে খুঁজে যাচ্ছে? ওই যে দেখা যাচ্ছে তাকে নাকি? তখনই দেখা যায় সেখানে ফারিদা তাজদারকে দেখিয়েছে। আলামও তখন বলে, হ্যাঁ, আমি তো তাকেই খুঁজছি, কিন্তু আপনি কি করে জানলেন? ফারিদা বলে, আমি সব জানি, আমি এটাও জানি যে তুমি তাকে পছন্দ করো, তুমি তার প্রেমে পড়েছ। আলাম বলে, ঠিকই বুঝেছ। ফারিদা বলে, চলো তাহলে তার সাথে দেখা করিয়ে দেই। আলাম বলে, না না, আমরা দেখা করেছি। ফারিদা বলে, তাহলে চলো আরো একবার দেখা করে নিবে। আলাম বলে, আমরা 2 বার দেখা করেছি, একবার তার বাড়ির পার্টিতে আর একবার লাইব্রেরিতে। ফারিদা বলে, মাত্র 2 বারের দেখাতেই এত প্রেম? আলাম বলে, তারপর ফারিদা বলে, তাহলে এক কাজ করো, তুমি কাল দরগাতে গিয়ে তাকে আল্লাহর কাছে চেয়ে নাও, আর চোখ খুলেই তাকে দেখতে পাবে, দেখো। আলাম বলে, আর যদি তাকে না পাই সেখানে? তখন ফারিদা বলে, তাহলে আমার নাম বদলে দিও। এরপর সেখানে আলাম আর তাজ একে অপরকে দেখে কথা বলতে যায়। তখন আলাম বলে, আপনি একজন অচেনা মানুষেরও কত খেয়াল করেন। ওই দিন আপনি আপনার নিজের কথা ভুলে একজনকে বাঁচিয়েছিলেন, খুব সাহসের কাজ ছিল সেটা। তাজ বলে, আচ্ছা, আপনি আর আমি এই নিয়ে 3 বার দেখা করলাম, কিন্তু আমরা এখনো একে অপরের নাম পর্যন্ত জানি না। আলাম তখন বলে, কেন? আমি তো আপনার নাম জানি। তারপর দেখা যায় আলাম তার হাতে তাজ লিখেছে। তাজ বলে, যে নাম মনে লেখার কথা ছিল তা হাতে লিখে দিলেন?
আলাম বলে নাম হাতে লেখাতেই ভাগ্যে লেখা হয়ে যায়। তাজ তখন বলে তাহলে আপনিও আমাকে আপনার নামটা বলুন, তাহলে আমিও সেটা আমার 2 হাতে আর কপালেও লিখে রেখে দিব। তো আলাম যখন তার নাম বলবে তার আগেই তাকে সেখান থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। তো এরপর দেখা যায় ফারিদা দেখা করে তাজের সাথে আর তাকে বলে যে কাল হীরামান্ডির দরগাতে দেখা করতে, তাহলে সেখানে তার ভালোবাসার মানুষকে সে দেখে নিতে পারবে। আর সে খুব ভালো করেই জানে যে সে কাকে পছন্দ করে। তো এরপর তাজও মনে মনে ভাবে সে সেখানে অবশ্যই যাবে। এদিকে আলাম আর সাইমা বসে বসে অপেক্ষা করছিল। তখন সাইমা বলে এই ফারিদা না জানি তোমার মাথায় কি ঢুকিয়ে দিয়েছে, আর তুমিও তার কথা শুনছো? তখন আলাম বলে না, আমি আমার মনের কথা শুনছি আর আমার মন বলছে সে অবশ্যই আসবে এখানে। উপর থেকে তখন ফারিদা বলে বেচারি কবে থেকে অপেক্ষা করছে, কিন্তু আমি তো তাকে বলে এসেছিলাম এতক্ষণে তো আসার কথা। সাইমা তখন আলামকে বলে তুমি না আমার কথা শোনো আর চুপচাপ এখান থেকে চলো, কেউ আসবে না। আর তুমি 2 বার দরগাতে চাদর চড়িয়ে ফেলেছ, কিন্তু দেখো সে তো এখনো আসছে না। আলাম বলে সাইমা তুমি বাড়ি যাও, আমি পরে আসছি। এরপর সাইমা চলে যায় আর আলামও সেখান থেকে উঠে তাজকে খুঁজতে লেগে পড়ে। তো কিছুক্ষণ পরই দেখা যায় সেখানে তাজ আসে আর উপর থেকে তাকে দেখে ফারিদা আর বলে সে যতই নিজের মনকে আটকানোর চেষ্টা করুক না কেন, বোকা মন তো ঠিকই তাকে এখানে নিয়ে এসেছে। ওইদিকে তাজকে না পেয়ে আলাম ফারিদাকে বলে আপনি মিথ্যা কেন বললেন, কারণ তাজ তো আসেনি। ফারিদা বলে আমি কখনো মনের ব্যাপারে ভুল আর মিথ্যা হতেই পারি না। এরপর দূরবীন দিয়ে দেখিয়ে দেয় তাকে যে এখানে সত্যি সত্যি তাজ এসেছে। তারপর তাকে দেখেই সেখান থেকে যেতে চায় সে। তখন ফারিদা তাকে বলে আরে আরে কোথায় যাচ্ছ? আলাম বলে কেন, উনার সাথে দেখা করতে। ফারিদা বলে এখন তো তার সাথে দেখা আগামী সপ্তাহেই হবে। আলাম বলে আজ তো আমি উনার সাথে দেখা করেই ছাড়বো আপা, আমাকে কেউ আটকাতে পারবে না। ফারিদা তখন বলে ঠিক আছে যাও, গিয়ে দেখো আমার কথা ঠিক না ভুল। তারপর দেখা যায় আলাম যেতে যেতে সত্যি সত্যিই তাজ সেখান থেকে চলে যায় গাড়ি নিয়ে, আর বেচারি আবারও হতাশ হয়েই ফিরে আসে। তাজও তাকে দেখতে না পেয়ে আশাহত হয়। তো দৃশ্য পরিবর্তন হয় আর আমরা ফারিদাকে দেখি সেই ইংরেজ অফিসারের কাছে আসে যে মালিকার শত্রু হয়ে গিয়েছে আর তার নাম অ্যালাস্টার। তো ফারিদা তাকে বলে আমি এখানে একটা অভিযোগ লেখাতে এসেছি। অ্যালাস্টার বলে কার নামে? ফারিদা বলে মালিকা জানের নামে। আজ থেকে 25 বছর আগে সে আমার মায়ের খুন করেছিল, সেই অভিযোগই এখন লেখাতে এসেছি। তো অ্যালাস্টার বলে তখন যেই বিচার হয়নি সেটা কি এত বছর পর হবে? ফারিদা তখন বলে দেখুন আমি অনেক আশা নিয়ে এখানে এসেছি, তাই আপনি দয়া করে আমার মায়ের এই কেসটা আবারও খোলার ব্যবস্থা করে দিন। অ্যালাস্টার বলে আমি দুঃখিত, সেটা আর এখন সম্ভব না। তো এই কথা শুনে ফারিদা কান্না করার নাটক শুরু করে দেয় আর বলে আমি এতটুকু ছিলাম যখন আমাকে ওই মহিলা বিক্রি করে দেয় আর আমার মাকেও খুন করে ফেলে। মালিকা জান আমার জীবন ধ্বংস করে দিয়েছে আর আপনি এই সব বলছেন? তো তারপর অ্যালাস্টার তার কান্নায় নরম হয়ে যায় আর বলে দেখুন কান্না করবেন না, দয়া করে পানি খান আর একটু শান্ত হন। তখন ফারিদা বলে আমার কাছে আরো অনেক কিছু বলার আছে, যদি কোনো রাতে সময় হয় তাহলে আপনি আমার ঘরে আসবেন, আপনাকে আমি সব কিছু বলে দিব। তো এদিকে দেখা যায় জুলফিকার আসে মালিকার কাছে আর তাকে বলে রেহানার মৃত্যুর কেস আবারও খোলা হচ্ছে, এখন যদি কোনোভাবে আমাদের কিছু সামনে চলে আসে তাহলে কিন্তু আমরা দুইজনেই বরবাদ হয়ে যাব। মালিকা বলে না না, এরকম কিছুই হবে না, আপনি চিন্তা করবেন না। জুলফিকার বলে চিন্তা করব না কেন? তোমার কোনো ধারণা আছে যদি আমাদের বিরুদ্ধে তারা কিছু একটা পায় তাহলে আমরা শেষ হয়ে যাব? আর আমি 25 বছর আগে তোমাকে যেই ফাইল দিয়েছিলাম সেই ফাইল কোথায়? সেই ফাইলে আমাদের আর রেহানার মৃত্যুর সব রহস্য আছে। সেই ফাইল যদি কোনোভাবে অ্যালাস্টারের হাতে লেগে যায় তাহলে কিন্তু আমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না। মালিকা বলে আমি তো সেই ফাইল খুব সামলেই রেখেছি, কিন্তু এত বছর হয়ে গিয়েছে এখন সেটা নিয়ে কি বা করবে সে? জুলফিকার বলে দেখো বেশি বাড়াবাড়ি করো না, তাড়াতাড়ি ওই ফাইলটা বের করো, না হলে এখানে তোমার নিস্তেজ দেহ পড়ে থাকবে। এরপর মালিকা লেগে পড়ে সেই পুরাতন ফাইল খুঁজতে।
তখন সেখানে ওয়াহিদা এসে বলে, এত বছর আগের জিনিস খুঁজছেন, সেখানে তো অবশ্যই ধোঁকা আর অন্যায় লুকিয়ে রাখা আছে। তখন মালিকা বলে, কম কথা বলে আমাকে রেহানা আপার ফাইলটা দিয়ে দাও। তখন ওয়াহিদা বলে, আমার কাছে কোনো ফাইল নেই। হ্যাঁ সত্যি বলছি, সেটা আমি ওই দিনই পুড়িয়ে ফেলেছি। মালিকা বলে, কি তুমি সত্যি বলছো? আমি তো ভেবেছিলাম তুমি হয়তো জুলফিকারের উপর রেগে গিয়ে সেটা লুকিয়ে রেখেছ, কিন্তু আমি খুশি হলাম যে তুমি সেটা পুড়িয়ে ফেলেছ। বেশ ভালো কাজ করেছ। তারপর ওয়াহিদা মালিকাকে জড়িয়ে ধরে আর তাকে বলে, না আপা, আমি আজীবন তোমার বিশ্বস্ত হয়েই থাকব। তবে কেন যেন ওয়াহিদার মুখ দেখে মনে হচ্ছিল সে মালিকাকে খুব বড় সড় ধোঁকা দিতে যাচ্ছে। তো এই দিকে আজ ফারিদা সবাইকে জানায় সে তার নথ খোলার অনুষ্ঠান করবে, কিন্তু মালিকা বলে, আমাদের কুঠিতে এই অনুষ্ঠান তারই হয় যে কুমারী থাকে, কিন্তু তোমার কুমারী থাকার কোনো কথাই না। ফারিদা বলে, আমি কুমারী না, কিন্তু আমি এই নিয়ম ভেঙে দিব, আর কাল আমার নথ খোলার অনুষ্ঠান হবেই হবে, আর সেখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নবাবেরা আসবে, আপনিও আসবেন কিন্তু খালাজান। তো এইবার মালিকা ফারিদার থেকে জেতার জন্য তার মেয়ে বেবোকে ইউজ করে। সে বেবোকে বলে, কালই হবে তোমার শেষ দিন একজন কুঠিওয়ালি হয়ে। বেবো বলে, মানে মা, তুমি তো জানোই আমার গান শোনার জন্য সব নবাবরা পাগল হয়ে থাকে, এমনকি তারা আমার গানের রেকর্ড পর্যন্ত করতে চায়। মালিকা বলে, আমার কাছে এর চেয়েও বড় হলো ফারিদাকে শিক্ষা দেওয়া। সে তার নথ খোলার অনুষ্ঠান রেখেছে, তাই আমিও তোমার শেষ দিনের অনুষ্ঠান রাখছি, যাতে করে সব নবাবরা আগে তোমাকে সালাম দেয় আর ফারিদার এই দিন নষ্ট হয়ে যায়। বেবো তখন বলে, কিন্তু মা, আমার বালি সাহেবের কি হবে? তিনি তো খুব কষ্ট পাবেন, খুব রেগে যাবেন। তবে এখানে দেখা যায় বেবোর কোনো আবেগেরই পাত্তা দেয় না মালিকা তার ইগোর সামনে। তো এরপর আসে সেই রাত, আর সেই রাতে মালিকা যা যা ভেবেছে তাই তাই হয়। সব নবাবেরা নিয়ম অনুযায়ী শেষ বিদায় দিতে যায় বেবোকে, আর কেউই আসে না ফারিদার কাছে। ফারিদা একাই বসে থাকে সেজেগুজে। এদিকে বেবো তার শেষ নাচ নাচে আর বারবার তার ভালোবাসার নবাবের দিকে তাকায়। তো তার এইসব একদমই ভালো লাগছিল না, অনেক রাগ হচ্ছিল, কিন্তু যেহেতু নিয়ম শেষ সালাম দেওয়া, তাই সেখানে বালি আসে। অন্যদিকে মালিকা এসে ফারিদাকে বলে, আরে কি হলো, একজনও আসেনি আপনাকে দেখতে? কোনো ব্যাপার না, আমি এসেছি আপনার কাছে, আপনি নাচুন, আমি মুদ্রা দিচ্ছি। ফারিদা বলে, আজকের দিন আপনার ছিল, তবে কাল আমার হবে সব, আর আজ আপনি যেখানে বসে আছেন সেই জায়গায় আমি থাকবো মালিকা যান। মালিকা বলে, এটা কখনোই সম্ভব হবে না, তুমি এখনো অনেক ছোট এই সব কিছুর জন্য, তাই এত বড় বড় স্বপ্ন না দেখাই ভালো। ফারিদা বলে, আমার সাথে জেতার জন্য আপনি বেবরাজ শেষ বিদায় পর্যন্ত করে ফেললেন এই সব থেকে, তাহলে বুঝতেই হবে আপনি আমাকে খুব ভয় পান। মালিকা বলে, আমি তো আমার খোদাকেও ভয় পাই না, তাহলে তুমি কে যে তোমাকে ভয় পাবো? তারপর ফারিদা তার পা থেকে কাচের টুকরো বের করে আর রক্ত মুছে মালিকার আঁচলে, আর তাকে বলে, আপনার হাতে তো আমার মায়ের রক্ত আছে, আর আজ আমার রক্তও লেগে গেল। মালিকা বলে, আজ তোমার প্রথম অভিষেক ছিল এই কুঠির জীবনে, তাই তোমার জন্য এই বকশিস থাকলো আমার পক্ষ থেকে। এই বলে সে সেখান থেকে চলে যায়। তারপর দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখতে পাই ফারিদার ইচ্ছে মতোই আজ তার কাছে বেবোর ভালোবাসার নবাব বালি চলেই আসে। ফারিদা বলে, আপনি আবার শাহী মহলের দিকে চলে যাবেন না তো? বালি বলে, কখনো না, কারণ আমি কাল শেষ সালাম দিয়ে এসেছি বেবোকে। এখন থেকে তোমার সব সভায় একমাত্র আমি থাকব, আর তুমি আমার হয়েই থাকবে। এই সব কিছুই দূর থেকে জানালা দিয়ে দেখে বেবো। পরে সে তার জানালা লাগিয়ে চলে যায়, কারণ সে বেশ কষ্ট পেয়েছিল। এদিকে সাইমাকে দেখা যায়, সে নিজের মতোই গুনগুন করতে করতে আসছিল। তখন মালিকা বলে, বাহ, খুব সুন্দর তো। সাইমা বলে, আমাকে ক্ষমা করবেন হুজুর, আমি জানতাম না আপনি এখানে আছেন। মালিকা বলে, না না, তোমার গান তো অনেক সুন্দর, সেদিন আমি তোমার গান শুনেছি, তবে সেটা শুনে প্রথমে আমি ভেবেছিলাম এটা হয়তো আলামের গান, কিন্তু পরে জানতে পারলাম এটা তোমার গান। তো কি করে শিখলে এত সুন্দর করে গান গাওয়া? সাইমা বলে, আমি শিখিনি হুজুর, ওই যে সামা আর আলাম রেওয়াজ করে সেটা শুনে শুনেই শিখে গেছি। মালিকা বলে, তো তুমি আজকাল কাজ রেখে এইসব করছো? সাইমা বলে, না হুজুর, আমি সময় থাকলেই কাজের মাঝে মাঝে এইসব করি।
আমার খুব ভালো লাগে গান গেতে। তো তারপর মালিকা তাকে একটা রিং দেয় বকশিস হিসেবে। আর সায়মা বলে, হুজুর এটা তো অনেক দামি, আমাকে দিলেন কেন? মালিকা বলে, চিন্তা করো না, এর থেকেও বেশি আমি তোমার থেকে উসুল করব। সায়মা তখন বুঝতে পারে না যে মালিকার আসল মতলবটা কি। তো তারপর দেখা যায় সায়মাকে এসে একজন বলে, তুই এটা কি করলি? সায়মা বলে, মানে? তখন ওই মহিলা বলে, তুই শেষ পর্যন্ত নিজের স্থান ভুলে গেলি। এখন তোকে হুজুর বিক্রি করে দিয়েছেন 10,000-এর বিনিময়ে, কারণ হুজুর তোর গান গাওয়া পছন্দ করছেন না। সায়মা বলে, মানে কি বলছিস এসব? আমি কি এতই খারাপ গাই? ওই মহিলা বলে, না, তুই সবচেয়ে বেশি ভালো গান গেয়েছিলি, এজন্যই তার পছন্দ হয়নি। তুই আলাম আর সামার থেকেও বেশি সুন্দর গান গেয়েছিস, এজন্যই হুজুর তোকে বিক্রি করে দিয়েছেন। কারণ এই মহলে একমাত্র আলামই চমকাতে পারবে, তুই না। তুই একজন কাজের মেয়ে দাসী, আর দাসীদের এত কিছু করা সাজে না রে। তো রাতে সায়মা তার প্রেমিকের কাছে আসে আর তাকে বলে, আমাকে হুজুর বিক্রি করে দিয়েছেন, তাও 10,000-এর বিনিময়ে, আমাকে তুমি ভুলে যাও। তখন তার প্রেমিক বাল্লি বলে, সে যে করেই হোক সেই টাকা সে ফেরত দিবে, আর হুজুরকে যদি সে বলে বুঝিয়ে নেয় তাহলে হয়তোবা তিনি বুঝবেন, কিন্তু এরপরও সে সায়মাকে হারাতে পারবে না। এদিকে দেখা যায় মালিকা তার মেয়েদেরকে শিক্ষা দিচ্ছিল যে একজন কুঠিওয়ালির মধ্যে কি কি গুণাগুণ থাকতে হবে। ওই সময়ই সেখানে সায়মা আসে আর তাকে বলে, হুজুর আমার কিছু কথা ছিল। মালিকা বলে, বলো। আর তখন সে মেয়েদেরকেও বলে, তোমরা কি জানো সায়মার কত দাম? তাকে একজন এক কথাতেই 10,000-এ কিনেছে। এই কথা শুনে আলাম খুব কষ্ট পায়। তখন সায়মা বলে, হুজুর এই টাকা কি ফেরত দিলে হবে না? মালিকা বলে, এটা কুঠি, আর এখানে সবার দাম হবে, এটাই স্বাভাবিক। সবাইকে দামাদামি করেই কেনা বেচা হবে। সামা থেকে শুরু করে আলাম সবার দাম করা হবে, কিন্তু তোর কথাটা ঠিক বুঝিনি। তখন সায়মা বলে, সে একজনকে ভালোবাসে আর সে এই টাকাটা দেওয়ার চেষ্টা করবে। তখন মালিকা বলে, ঠিক আছে, যা, আমি সুযোগ দিলাম। তাকে বল পুরো 15 দিনের মধ্যে 10,000 টাকা নিয়ে আসতে আর তোকে এখান থেকে নিয়ে যেতে। সায়মা বলে, মাত্র 15 দিনের মধ্যে? এত কম সময়ে সে এত টাকা কি করে আনবে? এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা বালিকে দেখি সে জুয়া খেলে কিছু টাকা পায়, তবে কিছু আবার সে হেরেও যায়। পরের দিন সায়মার কাছে অল্প টাকা দিয়ে পাঠায় সে, আর সায়মা সেই টাকা মালিকাকে দিয়ে বলে, এখানে কিছু টাকা পাঠিয়েছে। মালিকা বলে, কিন্তু কথা ছিল তো পুরো 10,000 দেওয়ার, তাহলে এখানে এত অল্প কেন? সায়মা বলে, সেগুলো সে ইনকাম করে আনবে। তারপর মালিকা সেগুলো রেখে দেয় আর বলে, তাড়াতাড়ি বাকি টাকাও দিয়ে দিতে বল, না হলে কবে তার মন বদলে যাবে আর এই সুযোগও আর থাকবে না। অন্যদিকে আমরা সামাকে দেখি, সে তার মায়ের সাহেব ফিরোজের সাথে আছে। ফিরোজ এখন ওয়াহিদাকে রেখে তার মেয়ে সামাকে পছন্দ করে আর তাকে রাখে সময় কাটাতে। দূর থেকে এই সব দেখে ওয়াহিদা, আর পরে সে রাগে দুঃখে ঘরের সব কিছু ভেঙে চুরমার করে ফেলে আর একটা কাচের টুকরো নেয় আত্মহনন করতে। কিন্তু তখনই সেখানে বেবো চলে আসে আর তাকে আটকায়। পরে ওয়াহিদা বলে, এত এত ধোঁকা আমি সহ্য করে নিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত আমার নিজের মেয়েই আমাকে ধোঁকা দিল, এটা আমি একদম সহ্য করতে পারছি না। তখনই সেখানে মালিকা আসে আর ওয়াহিদাকে বলে, কি হয়েছে, এত চেঁচামেচি কেন? ওয়াহিদা বলে, কাল পর্যন্ত যেই মেয়ে আমাকে সুরমা লাগিয়ে দিত সে আজ আমার সাহেবকে কেড়ে নিয়েছে। এখন কি বিচার করবে তুমি আপা? আজ তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে এই শাহী মহলে তুমি কাকে চাও, সামাকে নাকি ওয়াহিদাকে? মালিকা বলে, এই মহলে তাকেই চাই যাকে এই মহল টানবে, আর এখন সামাকে টানছে, তাই ফিরোজ আজ থেকে সামার সাহেব। ওয়াহিদা তখন কান্না করতে করতে বলে, আপা আমি নিজেকে শেষ করে দিব। মালিকা বলে, যদি মরতেই চাও তাহলে গলার ওই রগটা কাটো, কারণ না হলে মুখের দাগের মতোই গলায়ও শুধু একটা দাগ হয়ে থেকে যাবে, তুমি মরবে না। এরপর সেখান থেকে মালিকা চলে যায় আর ওয়াহিদা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অসহায়ের মতো কান্না করেই যায়। এইদিকে দেখা যায় বেবো আসে তাদের স্বাধীনতার জন্য, যে লুকিয়ে একটা যুদ্ধের প্রস্তুতি চলছে। সেখানে আজ একটা মিটিং আছে। তো হামিদ বেবোকে বলে, আপনি আজ আসতে একটু দেরি করে ফেলেছেন, তবে বসুন, আমাদের সবার একটা বিষয়ে জানা উচিত, তাই ডাকলাম। তো তাদের একজনকে
ইংরেজ অফিসার ধরে রেখে অনেক টর্চার করেছে, কিন্তু তার পেট থেকে কিছুই বের করতে পারেনি। সে নিজের জীবনও ত্যাগ করেছে, তাও কিচ্ছু বলেনি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। এরপর সবাই আমিন বলে। তো এরপর সে বলে, আমাদের কিছুদিনের জন্য সব হাতিয়ার একটা জায়গায় লুকিয়ে রাখতে হবে, আর সঠিক সময় হলেই আমাদের মিশন শুরু হবে। ভারতের সব জায়গায় একটাই কথা থাকবে, মারো না হয় মরো। তারপর বেবো তাদের কিছু মুদ্রা আর দামি জিনিস দিয়ে বলে, এটাই আমার শেষ কামাই, আর হয়তো তোমাদেরকে পারবো না দিতে। হামিদ বলে, আমি শুনেছি আপনার শেষ কাজ ছিল এটা। আপনার কষ্ট আমি আপনার চোখে দেখতে পাচ্ছি। বেবো বলে, কষ্ট তো একটাই, যে এখন আর বালি সাহেবের সাথে দেখা হবে না, আর আমি কোনো ইনফরমেশনও পাবো না। তবে ঠিক আছে, আমার এখন থেকে একটাই উদ্দেশ্য থাকবে, আর সেটা হলো আমাদের দেশের স্বাধীনতা। তো পরের দিন হামিদের কাছে আসে তাজ, আর সেও তাদের সাথে যুক্ত হতে চায় এই দেশের স্বাধীনতার জন্য। হামিদ বলে, স্বাধীনতা কোনো শখ না নবাব সাহেব, স্বাধীনতা হচ্ছে যুদ্ধ। আর শখ করে শুধুমাত্র সময় কাটে, কিন্তু যুদ্ধে গর্দানও কাটে। তাজ বলে, তো সেখানে তো যুবকের রক্তও প্রয়োজন হয়। হামিদ বলে, তো আপনি রক্ত দিবেন? আপনার শরীরের ঘামও তো আমাদের শহীদ ভাইয়ের রক্তের বিনিময়ে তৈরি করা, কারণ আপনার বাবা ইংরেজের পক্ষে, আর আপনি তার ছেলে। আপনার পা থেকে মাথা পর্যন্ত সবই তো ইংরেজের দান করা। তারপরও তাজ বলে, আমি না মরতে পিছপা হব আর না মারতে, আমাকে একটা সুযোগ দিয়ে তো দেখুন। তারপর হামিদ তাকে কিছু পোস্টার দেয় আর বলে, ঠিক আছে, তাহলে আগে এগুলো সবার কাছে বিতরণ করে আসুন, পরে দেখা যাবে। তো এরপর তাজ সেগুলো নিয়ে রাস্তায় রাস্তায় বিতরণ করে, আর সেখানে তার সাথে আবারও দেখা হয়ে যায় আলামের। তাজ বলে, তো আপনার দোয়া কবুল হয়েই গেল। আলাম বলে, আপনি কি করে জানেন? তাজ বলে, কারণ আপনি আপনার রুমাল যে সব জায়গাতে ফেলে আসেন। তো এরপর তারা কিছুক্ষণ কথা বলে। তাজ তাকে তখন কিছু পোস্টার দেয় সাহায্য করার জন্য। তো সেখানে আলামও এগুলো বিতরণ করার পর সোজা চলে আসে ফারিদার কাছে। ফারিদা বলে, আরে এইভাবে এসে পড়েছ? যদি তোমার মা জানতে পারে তাহলে খবর আছে। আলাম বলে, কি করব আপা, আপনার কথা তো সত্যি হয়ে গিয়েছে। আমার আজ তাজের সাথে দেখা হয়েছিল। এই কথা শুনে ফারিদা বলে, তাই নাকি? তো কি কি বললে তোমরা? আমাকেও বলো। কি আর বলবো আপা, আমি আমার মনের কোণে রাখা একটা কথাও বলতে পারিনি তাকে। আসলে সে সামনে আসলেই আমি কেন যেন সব কিছু ভুলে যাই। তবে পরের বার অবশ্যই সব কিছু বলে দিব। ফারিদা বলে, ঠিক আছে, তবে তুমি এক কাজ করো, তোমার মনের সব কথা লিখে আমাকে দিয়ে দাও, আমি সেটা পৌঁছে দিব তাজদারের কাছে। আলাম বলে, ঠিক আছে আপা। ফারিদা তখন বলে, এখন যাও, না হলে খালাজান আমাকে আর তোমাকে একসাথেই প্রাণে মেরে ফেলবে। তো এরপর সেখান থেকে চলে যায় আলাম। ওইদিকে বালি মানা করে ফারিদাকে যে মালিকার থেকে প্রতিশোধ নিতে সে যেন বেচারি সহজ সরল আলামকে হাতিয়ার না বানায়। তো এরপর বাড়ি এসে আলামকে বেবো জিজ্ঞেস করে, তুমি ফারিদার কাছে কেন গিয়েছিলে আলাম? আলাম বলে, কি করব তাহলে আমি আপা, একমাত্র ফারিদা আপাই তো আমাকে তাজ পর্যন্ত পৌঁছে দিতে পারবেন। বেবো বলে, তাজ মানে? আলাম বলে, তাজদার, আমি তাকে ভালোবেসে ফেলেছি। বেবো বলে, কি বলছো? কিন্তু তুমি তো জানো ফারিদা আমাদেরকে শেষ করতে চায়। যদি মা জানতে পারে যে তুমি তার কাছেই যাচ্ছ তাহলে কিন্তু খুন খারাপি হয়ে যাবে। আমাল বলে, এইসব ছাড়ো তো, এইটা দেখো কি লিখবো, হচ্ছে কিনা। তারপর লেখা শেষে সে চিঠিটা বেবো নিয়ে নেয় আর বলে, আমি এটা পাঠিয়ে দিব তোমার নবাবের কাছে। তো তারপর বেবো সে চিঠিটা নিয়ে আসে আর লাইব্রেরির লোককে দিয়ে বলে, এটা ওই নবাবকে দিয়ে দিবেন, আমার বোন লিখেছে। তো তারপর তাজ আসলে সে তাজকে এটা দিয়ে দেয়, আর তাজ চিঠি পড়ে বুঝতে পারে এখানে এটা লিখেছে আলাম। তো তাজকে লাইব্রেরির লোক বলে, আপনি যদি এর উত্তর দিতে চান তো আমাকে বলবেন, আমি পাঠিয়ে দিব। অন্যদিকে রেহানার কেসের সাক্ষী হিসেবে ফারিদা ওয়াহিদাকে আনে, কিন্তু ওয়াহিদা বলে সে সাক্ষী দিবে একমাত্র এই মহলের বিনিময়ে। এদিকে আমরা বাল্লিকে দেখি, সে আজ জুয়া খেলার পর ভালোই টাকা পায়, কিন্তু সেখানে পুলিশ চলে আসে আর তাকে বলে, তুই জুয়া খেলছিস তাই তোকে গ্রেফতার করা হলো। বাল্লি বলে, কেন? এখানে তো আরো অনেকে খেলছে, তাহলে শুধু আমার দোষ কি করে হলো? পুলিশ বলে, এত কথা বলবি না তো, চল। বাল্লি কোনো মতে সেখান থেকে তখন পালিয়ে আসে সাইমার কাছে আর তাকে টাকা দিয়ে বলে, এগুলো হুজুরকে দিয়ে দিস।
তখনই পুলিশ তাকে ধরে নিয়ে যায়। আর পরে মালিকার কাছে আসে আলাম আর বলে, দয়া করে বাল্লিকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করে দাও মা। মালিকা বলে, তার বিনিময়ে কি করবে তুমি? আলাম বলে, তুমি যা বলবে তাই করতে রাজি। মালিকা বলে, তাহলে তোমার নথ খোলার অনুষ্ঠান হবে সেদিন। তুমি সেদিন কুঠিওয়ালি হওয়ার সব নিয়ম পালন করবে। রাজি আছো? আলাম বলে, হ্যাঁ আমি রাজি। সাইমার জন্য আমি সব করব। আর সাইমাকে কি করবে? মালিকা বলে, ঠিক আছে, তাকে আমি কোথাও বিক্রি করব না, সে এখানেই থাকবে। এরপর আলাম চলে যায় আর সবকিছু বাইরে থেকে সাইমা শোনে যে তার জন্য তার বন্ধু কত বড় স্যাক্রিফাইস করছে। এদিকে বাল্লিকে ইংরেজ অফিসার বলে, তুমি যার জন্য এতদিন কাজ করে এসেছো সেই তোমাকে গ্রেফতার করিয়েছে। মালিকা জানি সব করেছে। এখন তুমি যদি তার থেকে প্রতিশোধ নিতে চাও তাহলে তুমি তার নামে একটা সাক্ষী দিবে যে মালিকা জান ইংরেজ সরকারের সাথে প্রতারণা করছে। তবে বাল্লি বলে, আমি এটা করতে পারবো না। আমি তার কাছে খেয়েছি পড়েছি, তাই তার সাথে বেইমানি আমি করতে পারবো না। তার জন্য যদি আপনি আমাকে মেরেও ফেলেন আমার এতে কোনোই অভিযোগ থাকবে না। এরপর দেখা যায় বাল্লিকে সে খুব মারধর করে। এদিকে দেখা যায় আলাম তার কুঠিওয়ালির সাজ সাজার প্র্যাকটিস করে পায়ে ঘুঙুর লাগিয়ে। তখনই সেখানে বেবো আসে আর বলে, এইসব কি, তুমি ঘুঙুর পড়েছ? এত তাড়াতাড়ি হার মেনে নিলে? আলাম বলে, সাইমার জন্য আমি সব করতে রাজি আপা। বেবো বলে, তোমার কি মনে হয় এইসব করলেই সাইমার ভাগ্য বদলাতে পারবে? কিছুই হবে না তাতে। তাই এই ঘুঙুর এখনই খুলে রাখো। আর চিঠি দিয়েছে তাজ, এটা দেখো। সে বলেছে কাল দেখা করতে। যাবে না তুমি? আলাম বলে, একবার শেষবারের মতো যাব দেখা করতে। এদিকে আবার তাজকে বাধ্য হয়ে যেতে হয় একটা মিছিলে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাই সে আর দেখা করতে আসতে পারে না। আর ওদিকে তখন আলামও দেখা করতে এসে ফিরে যায়। অন্যদিকে আমরা সাইমাকে দেখি, সে নিজের ভাগ্যকে মেনে নিয়েছে একজন কুঠিওয়ালি হিসেবে। তবে তাকে আটকানোর চেষ্টা করে তার কাছের মানুষজন। কিন্তু সাইমা বলে, আমিও চাইলে মরতে পারতাম, কিন্তু আলামের বন্ধুত্ব আমাকে আটকে দিয়েছে। সে আমার জন্য তার ভালোবাসার মানুষকে ত্যাগ করতে যাচ্ছে, কিন্তু আমি আর তা হতে দিব না। আলামের নথ খোলার অনুষ্ঠান আটকাতে আমি যা খুশি তাই করব। অনেক করেছে সে আমার জন্য, এবার আমার পালা। এদিকে আলামকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়। সেখানে মালিকা এসে তার হাতে ঘুঙুর তুলে দেয়, তার জীবনের একমাত্র উদ্দেশ্য বলে। অন্যদিকে সাইমা তার জীবনের স্যাক্রিফাইস করে দেয় আলামকে বাঁচাতে। আর এদিকে দেখা যায় ফারিদা আলামের কাছে তার দাসীকে দিয়ে একটা চিঠি পাঠায়। সে দাসী সেটা দিয়ে বলে এটা তাজ দিয়েছে, আর সে যেন এখনই রেডি হয়ে আসে পালানোর জন্য। তখনই সেখানে আসে সাইমা আর বলে, চলে যাও আলাম, এখন না গেলে আর যেতে পারবে না। আলাম তখন বলে, আমি কি করে যাব? আমি গেলে যে তোমার জীবন তারা বিষাক্ত করে ফেলবে। সাইমা বলে, আমি আর কিছু নিয়েই ভয় পাই না আলাম, যা ভয় ছিল সব শেষ। তুমি নিজের জীবনকে এইভাবে শেষ করার চিন্তা আর করো না, চলে যাও এখান থেকে। তারপর সাইমা সেখান থেকে চলে যায় আর আলামও পালিয়ে আসে ফারিদার কাছে। ফারিদাকে আলাম বলে, আমি ঠিক করেছি তো আপা। ফারিদা বলে, ভালোবাসাতে ঠিক ভুল কিছু হিসেব করলে হবে না। এখন তোমার আর পেছনে তাকিয়ে সময় নষ্ট করা যাবে না। আলাম বলে, আপনি আমার সাথে আসবেন আপা? ফারিদা বলে, আসতাম, কিন্তু আজ আমাদের কুঠিতে খুব গুরুত্বপূর্ণ মেহমান আসবে, তাই আসতে পারছি না। তোমার একাই যেতে হবে। আর একটা কথা মনে রেখো, এরকম একটা চিঠি একজন কুঠিওয়ালির জীবনে আসতে তার বয়সই চলে যায়, তাও দেখা পাওয়া যায় না, কিন্তু তুমি তো পেয়েছো। তাই এই ভাগ্যকে হেলায় হারিয়ে যেতে দিও না। তোমার এই ভাগ্যকেই মেনে নাও, এতেই তুমি জীবনে অনেক ভালো থাকবে। খোলা আকাশে মুক্ত পাখির মতো ঘুরে বেড়াতে পারবে। তো এরপর দেখা যায় বেবো আসে মালিকার কাছে আর তাকে জানায়, মা, আলামকে রুমে পাওয়া যাচ্ছে না। ওইদিকে আলাম আসে তাজের বাড়িতে। তখন তাজ এসে জিজ্ঞেস করে, আপনি এখানে? আলাম বলে, হ্যাঁ, আপনার চিঠি পেয়েছিলাম, তাই তো চলে এসেছি। তখন তাজ বলে, না তো, এরকম কিছুই তো আমি লিখিনি। আর পরে যখন তাজ জানতে পারে আলাম কুঠিওয়ালির ঘর থেকে এসেছে, তার জন্মও ওখানে, তখন সে বলে, দয়া করে তুমি ফিরে যাও, আমার জন্য আর এখানে অপেক্ষা করো না। আলাম বলে, আমি এখনো কুঠিওয়ালি হইনি, আজ আমার সেই অনুষ্ঠানই ছিল, কিন্তু আমি সবকিছু ছেড়ে ছুড়ে এখানে চলে এসেছি আপনার কাছে। কিন্তু এত কিছু বলার পরও তাজ দরজা লাগিয়ে দেয় আর এটা বলে যে তুমি তো সেখানেই জন্ম নিয়েছো আর সেখানেই বড় হয়েছো, তাই আমার পক্ষে তোমাকে গ্রহণ করা সম্ভব না।
তো এরপর দেখা যায় আলামও সেখানেই বসে থাকে, কারণ সে এখন যাবে তো যাবে কোথায়, সে তো তার সবকিছু ছেড়ে ছুড়ে চলে এসেছে। এদিকে এত এত কিছুর আয়োজন, সবকিছু মালিকা বাতিল করে এটা বলে যে আলামের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছে, তাই সে আসতে পারছে না। তবে মালিকা তার মেয়ের উপর থেকে ধোঁকা খেয়ে একেবারেই ভেঙে পড়ে, কারণ তার মেয়ের উপর তার অনেক আশা ছিল, আর তার এই হারকেই সেলিব্রেট করে ফারিদা। তারপর মালিকা বেবোকে বলে জুলফিকারকে বলতে সে যেন লাহোরের আনাচে কানাচে সব জায়গায় খোঁজ রাখে আর আলামকে যে করেই হোক খুঁজে আনে। এদিকে কিছুক্ষণ পর আবারও বাইরে আসে তাজ আর বলে চলো আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে যাই। আলাম বলে না, আমি আর ফিরে যাব না, ওখানে গেলেই আমার মা আমাকে কুঠিওয়ালি বানিয়ে দিবে, আমি সেটা হতে চাই না, আমি একটা মুক্ত স্বাধীন জীবন চাই। তাজ তখন বলে আমি কি বলেছি যে তোমাকে আমি হীরামান্ডি নিয়ে যাব, চলো আমার সাথে। এরপর দেখা যায় তাজ তাকে তার বাড়িতে নিয়ে আসে আর বলে এখানেই থাকো, আর কেউ জিজ্ঞেস করলে বলবে তুমি আমার বন্ধুর বোন। আসলে তাজও এখন আলামের ব্যাপারটা বুঝতে পেরেছে আর সে তাকে সত্যিই ভালোবাসে, তাই তো তার ঘরে নিয়ে উঠিয়েছে। যাই হোক, তো এরপর আবারও তাজ আসে আর বলে কিছু খাবে? আলাম বলে তারপর তাজ তাকে খাবারও খাওয়ায়। এইদিকে তো মালিকা পাগল হয়ে যাচ্ছিল আলামের জন্য, আর সে বেবোকেও জিজ্ঞেস করে তুমি নিশ্চয়ই জানবে যে সে কোথায় যেতে পারে। বেবো বলে আমি জানলে তো কবেই বলে দিতাম মা। মালিকা বলে তুমি তো আলামের ছায়ার মতো থাকো, সে সব বলতো তোমাকে, তাহলে সে যে তোমাকে প্রেম নিয়েও কিছু বলবে না, এটা তো হতেই পারে না। বেবো বলে এখানে ভালোবাসার জন্যেও স্বাধীনতার দরকার আছে মা। তো এরকম কিছু কথা বলে বেবো সেখান থেকে চলে যায়। তারপর একা একাই কথা বলছিল মালিকা যে আমি ঠিকই খুঁজে বের করে ফেলবো আলামকে। এত ছোট একটা শহর, সে কোথায় যাবে? ঠিকই পেয়ে যাব তাকে। কোথায় যাবে সে? কোথায় যাওয়ার আছে তার? মানে মালিকা ফারিদার কাছে হেরে আসলে পাগল হয়ে গিয়েছে, তাই সে একই কথা বারবার বলতে লাগে। আর এ কারণেই হয়তো সে এতটা ব্যাকুলও হয়ে উঠেছে। আর আমরা তাজের দাদিকে দেখি, সে তো আলামকে দেখে খুব পছন্দ করে ফেলে আর বলে তার ভাইকে বলো যত কাজ করার করে আরামে আসতে, কারণ এত মিষ্টি মেয়ে আমার তো যেতে দিতে ইচ্ছেই করবে না। তাজ বলে হ্যাঁ, আসলে শহরের অবস্থা খারাপ তো, তাই কিছুদিনের জন্য তার বোনকে আমাদের এখানে রেখে গেছে। তাজের বাবা বলে হ্যাঁ হ্যাঁ, শহরের অবস্থা তোমার চেয়ে ভালো আর কেই বা জানবে, তুমি তো তলে তলে আছোই লেগে। এদিকে বালরাজকে জিজ্ঞেস করে বেবো যে তার বোন কি তাজের সাথেই আছে। বালরাজ বলে হ্যাঁ, আমি এখন সেখান থেকেই আসছি, আর আলাম খুব খুশিও আছে সেই বাড়িতে। তাজের দাদি তো এখন থেকেই তাকে খুব পছন্দ করে ফেলেছে, তুমি আর চিন্তা করো না শুধু শুধু। বেবু তখন বলে আসলে চিন্তা তো একটু হয়, সে তো ছোট আর কখনো শাহী মহলের বাইরেও যায়নি। তারপর বালরাজ বলে আচ্ছা আপনি একটু থাকুন, আমি চা নিয়ে আসছি। অন্যদিকে আলাম আসে তাজের থেকে খাতা কলম নিতে। তাজ বলে কেন, চিঠি লিখবেন নাকি? আলাম বলে না, মাঝে মাঝে আমার মন ভালো রাখতে একটু লিখিয়ে যা ইচ্ছা করে। তাজ বলে কি লেখেন? আলাম বলে কবিতা। এরপর তাজ তাকে একটা কবিতা শোনাতে বলে। আলাম তখন তাকে একটা কবিতা বলে আর বলে কেমন লাগলো? তাজ তখন মজা করে বলে ঠিকঠাকই আছে। আলাম বলে আপনার থেকে আপনার দাদি আমার কবিতা খুব পছন্দ করে। তাজ বলে আপনি প্লিজ আমার দাদির সাথে কম মেলামেশা করুন, যখন আপনি চলে যাবেন তখন তার খুব কষ্ট হবে। আলাম বলে যাই হয়ে যাক, আমি আর ওই হীরামান্ডিতে ফিরবো না। এদিকে বেবো আর ওয়াহিদা একটা ইংরেজ পার্টিতে আসে, আর ওয়াহিদা সেখানে একজন ইংরেজের সাথে নাচ করে তাকে তার সাহেব বানানোর চেষ্টা করে, কিন্তু তাকে মাঝপথে নিয়ে নেয় বেবো। আর সেখান থেকে বেশ তামাশা করে ওয়াহিদা তার ব্যাগপত্র নিয়ে সোজা চলে আসে ফারিদার কাছে, আর এসেই বলে আমি তোমার সাথে হাত মিলিয়ে ওই মালিকাকে ধ্বংস করে দিব। তারপর ফারিদা তাকে রুমে এনে জিজ্ঞেস করে কি হয়েছে। ওয়াহিদা বলে আমার থেকে আমার সাহেব কেড়ে নিয়ে মালিকা আপা প্রথমে আমার মেয়েকে দিয়ে দেয়, আর এখন আমি এত কষ্ট করে একজন ইংরেজকে যখন পেয়ে যাচ্ছিলাম তখন তাকে কেড়ে নিয়ে যায় বেবো। ফারিদা বলে এই মা মেয়ে তো শয়তান, সবাই জানে, তো এখন কি করতে চাও তুমি? ওয়াহিদা বলে আমি তোমার মায়ের মৃত্যুর সাক্ষী দিব। ফারিদা বলে খালাজান, সেই সাক্ষী তো আমিও আছি, কিন্তু তাও এত বছর পরে এইসব আদালতে টিকবে না, আমাদের হাতে কিছু প্রমাণ চাই। তখন ওয়াহিদা বলে মালিকা আপার সেই ফাইল কি প্রমাণ হিসেবে যথেষ্ট না যা পুলিশ খুঁজছে? আর তুমিও, সেই ফাইল কিন্তু আমার কাছেই আছে। ফারিদা বলে কি সত্যি? কোথায় সেটা? ওয়াহিদা বলে শাহী মহলের মধ্যে আছে, আমি যত্ন করে রেখেছি। ফারিদা বলে তাহলে তাড়াতাড়ি সেটা নিয়ে আসো, আর
আমি তোমার জন্য একটা রুম গুছিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু খালাজান। তখন ওয়াহিদা বলে, আমি নাকি ফাইল? ফারিদা বলে, খালাজান আপনি তো ভুল বুঝে ফেললেন আমাকে। অন্যদিকে দেখা যায় তাজকে আলাম বলে, আপনি আমার সাথে এরকম করে কথা কেন বলেন? আপনি কি আমায় নিয়ে বিরক্ত? তাহলে আমি এখানে আছিই বা কেন? তাজ বলে, আমি আসলে আপনাকে নিয়ে কোনো সমস্যাতে না, আমার সমস্যা হচ্ছে আমি যে জায়গায় কখনো যেতে চাইনি সেই জায়গার মেয়েকেই আমি। এতটুক বলতেই আলাম তাকে থামিয়ে দেয়। সে বলে, কি সেই জায়গার মেয়েকেই ভালোবেসে ফেলেছেন? তাজ বলে, না আমি তো এরকম কিছু বলিনি। আলাম তখন হেসে বলে, কিন্তু আমি তো সেটাই শুনেছি। তো পরের দৃশ্যে দেখা যায় তাজের দাদি আলামের জন্য কিছু জিনিসপত্র কিনে এনেছে। তখন তাজের বাবা বলে, তোমার ভাই কবে আসবে? 2 দিনের কথা বলে এখন তো মাস খানেক হয়ে যাচ্ছে, খবরই নেই। ওই সময় সেখানে ঘায়েল হয়ে তাজ আসে, আর দাদি বলে, এইসব কি হয়েছে তাজ তোর? তাজের বাবা রেগে বলে, কি আর হবে, সে যে রাস্তা দিয়ে চলছে সেই রাস্তায় এইসবই আছে। তাজ বলে, এটা শুধুমাত্র কিছু ছোটখাটো আঁচড়। তার বাবা বলে, এখন আঁচড় লাগছে, কাল বড় আঘাত লাগবে, আর এরপর জীবনও যাবে। তখন দাদি বলে, তাহলে তুই তার বিয়ে করিয়ে দে আলামের সাথে, তাহলে ঘরে কেউ অপেক্ষাতে থাকলে তাজও ফিরবে। তারপর উপরে গিয়ে আলাম তাজের আঘাতে ওষুধ লাগিয়ে দেয় আর বলে, আমি জানি আপনি দেশ স্বাধীনতার জন্য এই আঘাত পেয়েছেন আর তাতে মলমও লাগানো যাচ্ছে, কিন্তু আমি হীরামান্ডি থেকে স্বাধীনতার জন্য যে আঘাত পেতে যাচ্ছি তা না দেখা যায় না এতে কোনো মলম লাগানো যায়। এই আঘাত আজীবনের। তো এখানে তাজ তার ইগোকে ছেড়ে হীরামান্ডির এই মেয়ে আলামকে জড়িয়ে নিজের ভালোবাসা হিসেবে আবারও গ্রহণ করে নেয়। অন্যদিকে ওস্তাদ এসে ইনফরমেশন দিয়ে দেয় মালিকাকে যে ঈদের দিন নবাব আশফাকের বাড়ি যেতে, তাহলে সেখানে সে তার চাঁদকে পেয়ে যাবে। আর নবাব আশফাকই হচ্ছে তাজের বাবা। অর্থাৎ ওস্তাদ মালিকাকে ঘুরিয়ে আলামের ঠিকানা বলেই দিল। তো তারপর আসে ঈদের দিন, সেখানে আলাম সহ সবাই খুব খুশি ছিল, আর তার দাদি তো বিয়ের কথাও বলে। তখন সেখানে আসে মালিকা আর বলে, আশফাক সাহেবকে স্বপ্নে দেখলাম যে আপনার সাথে বড় ধোঁকা হচ্ছে, তাই এসে পড়লাম ধোঁকা থেকে বাঁচাতে। আশফাক বলে, আচ্ছা আপনি এসেছেন আমি খুশি হয়েছি, কিন্তু আমাকে ধোঁকা দেওয়া তো এত সহজ না। তখন মালিকা আলামকে দেখে বলে, ও উনি কে? উনাকে আগে দেখিনি তো। আশফাক বলে, হ্যাঁ উনি তো তাজের বন্ধুর বোন, তার ভাই সরকারি চাকরি করে। মালিকা বলে, ও সরকারি চাকরি, তাহলে তো খুব নামই হবে সে, তার উপর তার বাবা মাও খুব বড় ঘরেরই হবে। আশফাক বলে, আমি বুঝতে পারছি না কি বলতে চাইছো। তখন মালিকা বলে, আপনার ঘরে কাউকে জায়গা দেওয়ার আগে তার সম্পর্কে একটু বেশি করে খোঁজ খবর নেওয়া উচিত ছিল না? তারপর সেখানে তাজ তার সব ধৈর্যের বাঁধ ভেঙে ফেলে আর বলে, অনেক হয়েছে ঘুরিয়ে কথা বলা, আমি সোজাসুজি বলে দিচ্ছি আমার কোনো বন্ধু নেই, আর ও হচ্ছে মালিকা জানের মেয়ে, হীরামান্ডি থেকে এসেছে, কিন্তু সে কোনো কুঠিওয়ালি না, আর আমি তাকে অসম্ভব ভালোবাসি। মালিকা বলে, দেখলেন তো ধোঁকা হয়েই গেল তো আপনার সাথে, আমি তার মানে স্বপ্নে ঠিকই দেখেছি। তাজের দাদি তখন বলে, আমাকে ধোঁকা দিলি তাজ? অন্য কেউ দিলে মানতাম, কিন্তু তুই কিভাবে ধোঁকা দিলি? আমার তো মনই ভেঙে দিলি তুই। তাজ বলে, দাদি আমার এই রকম কোনো ইচ্ছা ছিল না তোমাকে কষ্ট দিয়ে কিছু করব, প্লিজ দাদি, যা করেছি আমার ভালোবাসাকে রক্ষা করতেই করেছি। মালিকা বলে, চলো আলাম ফিরে চলো। তাজ বলে, আলাম হীরামান্ডি ছেড়ে দিয়েছে, সে আর কখনো সেখানে ফিরবে না। মালিকা বলে, হীরামান্ডি কোনো অভ্যাস না যে ছেড়ে দিবে, সেটা হচ্ছে ভাগ্য, আর ভাগ্য কখনোই ছাড়া যায় না। তাজ বলে, হ্যাঁ ভাগ্য ছাড়া যায় না, তবে ভাগ্য বদলানো তো যায়। মালিকা বলে, কে বদলাবে? আপনি? যে নিজেই হীরামান্ডিকে অপছন্দ করত সে এখন সেই হীরামান্ডির মেয়েকে পছন্দ করে বলছে ভাগ্য বদলাবে? ঠিক আছে যান, আমিও সুযোগ দিলাম, দেখে নিন আপনি তার ভাগ্য বদলাতে পারেন কিনা। তাহলে দেখা যাক আপনি তাকে নবাব বাড়ির বউ বানাতে পারেন নাকি আমি তাকে শাহী মহলের হুজুর বানাতে পারি। এরপর আলামকে বলে, আমার তো মন থেকে দোয়া আসে তুই সব সময় খুশি থাক, মুক্ত থাক, কিন্তু একজন কুঠিওয়ালির মেয়ের ভালোবাসা যে কতটা ভয়ঙ্কর তা আমি জানি, সেই জন্যই বলছি যদি মনে হয় তাহলে ফিরে আসিস। এরপর দেখা যায় মালিকা সেখান থেকে একাই চলে যায়। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা তাজকে দেখি সে আলামকে নিয়ে আসে আর একটা বাড়িতে, যেখানে তাজের মামার পরিবার থাকে। তো তার মামা বলে, বিয়ে ছাড়া কোনো মেয়ে থাকলে আমি এখানে থাকতে পারবো না। তাজ বলে, আমার কিছু করার নেই যদি আপনি থাকতে না চান। তারপর আলামকে ঘরে নিয়ে আসে সে, আর তখন তার মামি বলে, একজন পরের মেয়ের জন্য তোর মামাকেই যেতে বলে দিলি? তাজ বলে, মাফ করবেন, কিন্তু আমার হাতে আর কোনো উপায় নেই।
এদিকে রাতের অন্ধকারে ওয়াহিদা মাটি খুঁড়ে বের করে সেই 25 বছর আগে লুকিয়ে রাখা খুনের ফাইল, আর সেখানে বসে বসেই পাগলের মতো হাসতে থাকে। আর সেখান থেকে পরের দিন ফাইল এনে দিয়ে দেয় ফারিদাকে। ফারিদা বলে, এত বছর যখন এই ফাইল আপনার কাছেই ছিল, তাহলে এর ফায়দা কেন তুললেন না? ওয়াহিদা বলে, কারণ আমাকে মালিকা লোভ আর ভয় দেখিয়ে রেখেছিল, তবে এত অপমান সহ্য করেছি যে এখন আর আমার কোনো কিছুরই ভয় নেই। তাই এখন আমি তোমাকেই ফাইল দিচ্ছি, তুমি যা করার করো। ফারিদা বলে, তো মহলের কাগজ নিয়ে যাবেন না? ওয়াহিদা বলে, না, আর কিছুই চাই না, তুমি শুধু আমাকে ওই মালিকার ধ্বংস এনে দাও, আমি তাতেই খুশি। অন্যদিকে তাজ আর আলামের দিনকাল খুব ভালোভাবেই যাচ্ছিল। তারা একে অপরের জন্য সুন্দর সুন্দর মুহূর্তও বের করে আর সেই সময়গুলোকে উপভোগও করে। তো এইদিকে মালিকা ফারিদার অতীতের সব রহস্য বের করে ফেলে, যে সে যেখানে যেখানে গিয়েছে সেখানেই একটা না একটা খুন করেছে, আর তার মাথার উপরে অনেকগুলো কেস চলছে। তারপর সে এই সব প্রমাণ নিয়ে আসে ফারিদার কাছে, আর ফারিদা বলে, আমি খুব তাড়াতাড়ি তোমার সবকিছু শেষ করে দিব। মালিকা বলে, আচ্ছা, তার আগে এই ছবিগুলো তো দেখে নাও। পরে সেখানে ফারিদা তার অতীতের সব ঘটনার ছবি দেখে ভয় পেয়ে যায়, আর মালিকা বলে, যদি নিজের প্রাণ প্রিয় হয়ে থাকে তাহলে আমার ফাইল পুলিশের কাছ পর্যন্ত পৌঁছানো যাবে না, মনে থাকে যেন ফারিদা। তো সেই কথা মতোই ফারিদা ধোকা দিয়ে দেয় ওয়াহিদাকে, আর ওয়াহিদা বলে, তাহলে আমার ধোকার লিস্টে আজ আরো একটা নাম জুড়ে গেল। দিয়েই দিলি শেষ পর্যন্ত ধোকা, তাই না? আমি ভেবেছিলাম তুই অন্তত আমার প্রতি হওয়া সব অন্যায়ের বদলা নিতে পারবি, কিন্তু তুইও আমাকে আমার আঘাতের মধ্যে আরো একটা আঘাত দিয়ে দিলি। আমার দোয়া কবুল না হলেও বদদোয়া তো ঠিকই কবুল হবে, দেখে নিস। অন্যদিকে বালরাজ তাজকে বলে, তুমি যদি এইভাবে ভালোবাসার মধ্যে ডুবতে থাকো তাহলে হয়তো আমাদের লক্ষ্য থেকে সরে যাবে, আর তারপর আমার, তোমার আর আলাম সহ সবারই ক্ষতি হয়ে যাবে। এইসব কথা শুনে আলাম আর সে সিদ্ধান্ত নেয় এখন থেকে সে তাজের থেকে দূরে থাকবে, তার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত। অন্যদিকে মালিকা এখন হুজুর বানানোর কথা বলে সামাকে, আর সেখানে তখন ওয়াহিদা এসে বলে, আপা, আমার কিছু কথা বলার ছিল। মালিকা তখন বলে, ওকে বলে দাও, আমি ওর মুখও দেখতে চাই না। ওয়াহিদা বলে, আচ্ছা, আমি মুখ ঘুরিয়ে নিয়েছি, এখন তো বলতে পারবো। আপা, আমি ওই দিন ফারিদার কথা এসে অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে দয়া করে মাফ করে দাও। মালিকা বলে, তুমি সারা জীবন ভুলই করে আসছো আর এভাবেই মাফ চেয়ে আসছো, সমস্যা নেই, এবারও আমি তোমাকে মাফ করে দিলাম। অন্যদিকে তাজ আলামকে বলে, আমার ঘরে আসুন, আমি আপনার জন্য কিছু উপহার এনেছি। আলাম বলে, আমি তো বলেছিলাম আপনার ঘরে আমি আসবো না আপনার কাজ শেষ না হওয়া পর্যন্ত। তাজ তখন বলে, আরে, আপনি এখনো সেই কথাটাই মাথায় নিয়ে আছেন। তারপর আলাম উপরে আসে, তখন তাজ তাকে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? আলাম বলে, ভেবে বলছি। এরপর বলে, হ্যাঁ, করে নিব বিয়ে, কিন্তু আপনি ভেবে দেখুন, আমি কিন্তু রান্না করতে পারি না, তবে খাবারের বদলে গজল আর কবিতা চলবে তো? তাজ বলে, সব চলবে। তো এরপর তারা সবাই এক হয় তাদের সামনের আক্রমণের জন্য। সেখানে বেবো তাজকে বলে, আলাম কেমন আছে? তাজ বলে, অনেক ভালো আছে। বেবো বলে, খুশি আছে তো? তাজ বলে, হ্যাঁ, আর আগামী সপ্তাহেই আমরা বিয়ে করছি। বেবো তো এই খবর পেয়ে খুব বেশি খুশি হয়। দৃশ্য পরিবর্তন হয় আর তাজের বিয়ের অনুষ্ঠান শুরু হয়, আর এখানে অতিথি হয়ে আসে ফারিদাও। আর সে আলামের সাথে দেখা করার কথা বলে যখন তাজের ঘরে যায়, তখন সেখানে গিয়ে সে তাজের মিশন সম্পর্কে সব রকমের রিসার্চ আর বন্দুক দেখে ফেলে, আর এই ইনফরমেশন সে এসে দিয়ে দেয় ইংরেজ এক অফিসারকে। তো তারপর আর কি, সেই ইনফরমেশন নিয়ে তারা হানা দেয় ওই বাড়িতে, আর সেখানে গিয়ে হাতে নাতে ধরে আনে আলামকে। এদিকে এই খবর পেয়ে তাজ তো একদমই পাগল প্রায় হয়ে যায়, আর সে যখন বলতে যায় যে এসবের মাঝে আলামের কোনোই দোষ নেই, তখন তাকে বাকিরা আটকে ফেলে আর বলে, স্বাধীনতাতে শুধুমাত্র নিজের রক্ত না, বরং আপনজনদেরও স্যাক্রিফাইস করতে হয়। এদিকে ইংরেজ অফিসার আশফাক আর তাজকে বলে, যদি আলাম স্বীকার না করে যে সে এসবের মধ্যে জড়িয়ে আছে, তাহলে তার আর কোনো উপায় থাকবে না, তাজকে আর আশফাককে সে গ্রেফতার করে ফেলবে। কিন্তু দেখা যায় যখন সেখানে আলাম আসে, সে বলে, এইসবের ব্যাপারে তাজ সাহেব কিছু জানতো না, আমি লুকিয়ে করতাম এসব, ওনার কোনো দোষ নেই, সব দোষ আমার। তাজও বলে, হ্যাঁ, দেখলেন তো, আমরা কিছুই জানি না, আমরা কাজে বিজি থাকি, আর এই মেয়ে আমাদের বিশ্বাসের সুযোগে এইসব করেছে। তখন ইংরেজ অফিসার আলামের হাত ধরে আর বলে, আচ্ছা তাই নাকি, কিন্তু আপনি তো তাকে বিয়ে করবেন বলেছেন। তাজ বলে, কি, আমি বিয়ে করবো একজন কুঠিওয়ালিকে? অসম্ভব, আমাদের পরিবারে এইসব হয় না, তাই না বাবা? আশফাকও বলে, হ্যাঁ হ্যাঁ, তাই তো। তো তারপর বেচারি আলাম কান্না করে সেখান থেকে চলে যায়, আর হেল্পলেস তাজও তখন কিছুই করতে পারে না দেশের খাতিরে।
তো এইদিকে এই খবর যখন পায় বেবো, তখন সে তার মাকে বলে, আর মালিকা বলে, আমি তো জানতাম এইসব পুরুষ কখনো সম্পর্ক মনে রাখে না। এখন যখন ভালোবেসেছে, আগুনে হাত দিয়েছে, তখন আমার মেয়েকে তো আগুনে পুড়তেই হতো। বেবো বলে, মা ও আপনার মেয়ে, আর এতটা নিষ্ঠুর হবেন না। তো তারপর আসে মালিকা পুলিশ স্টেশনে, তবে তাকে সেখানে সারাক্ষণ অপেক্ষা করায় তারা। তার দাসী বলে, চলুন হুজুর চলে যাই, কিন্তু মালিকা বলে, আমার মেয়ের জন্য আমি কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে পারি। তো তারপর মালিকার সাথে দেখা হয় ইংরেজ অফিসারের, আর সে বলে, কি ব্যাপার, মেয়েকে বিক্রি করতে এসেছেন? বলেন কত দিব? এখন যেহেতু আগে থেকেই এই অফিসার শত্রু হয়েছিল মালিকার, তাই সুযোগ পেয়ে সে খুব অপমান করে তাকে। মালিকা তাকে মূল্যবান সম্পদও দেয় তার মেয়েকে ছাড়িয়ে নেওয়ার জন্য, কিন্তু তাও সে ছাড়ে না, উল্টো যা ইচ্ছা তাই বলে অপমান করে। তারপর তার সামনে খুবই জঘন্য একটা শর্ত রাখে, অর্থাৎ সেখানে 4 জন মিলে তাকে শারীরিকভাবে হেনস্থা করে, কিন্তু এই সবকিছুই সে মেনে নেয় তার মেয়ের জন্য। যার পর ইংরেজ অফিসার আলামকে ছেড়ে দেয়। যখন এই ব্যাপারে ফারিদা জানতে পারে, তখন তারও নিজের প্রতি ঘৃণা হয় যে কি করে কেউ এত নিচে নামতে পারে। সে অবশ্যই চেয়েছে মালিকার থেকে তার অহংকার কেড়ে নিতে, কিন্তু এতটাও নিজ কাজ করুক তা সে চায়নি। এইদিকে আলাম তার মায়ের সাথে হওয়া এত বড় অন্যায়ের পর সিদ্ধান্ত নেয় সে তার মায়ের কথা মতো সব করবে। তবে তখন সে জানতে পারে সে প্রেগনেন্ট, আর এই খবর বেবো যখন এসে তাজকে দেয়, তখন তাজ তার দাদিকে নিয়ে আসে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। আর এরপর তাজ এবং তার দাদি মাফ চায় তাদের কাছে যা হয়েছে এই সব কিছুর জন্য। প্রথমে তো মালিকা রাজি হয় না, কিন্তু পরে রাজি হয় যে আমি একটা শেষ সুযোগ দিব আমার মেয়ের খুশির জন্য আর তার বাচ্চার জন্য, কিন্তু যদি তারা আসতে দেরি করে তাহলে আলাম কুঠিওয়ালিই হবে। তারাও তখন রাজি হয় আর বিয়ের সব কাজ শুরু হয়। বেবো এসে বিয়ের কার্ড দেয় ফারিদাকে আর বলে, নিয়ত যাই হোক, তুমিই তো তাদের প্রেম সফল হতে সাহায্য করেছো, তাই তোমাকে আলাম বলেছে দাওয়াত দিতে। ফারিদা বলে, হ্যাঁ নিশ্চয়ই, আমি আসবো আমাদের এই হীরা মান্ডির প্রথম বিয়েতে। অন্যদিকে যখন বিয়ের সাজে বেরিয়ে পড়বে তাজ, তখনই সেখানে পুলিশ এসে হাজির হয় তাজকে ধরতে। আর এই সব করেছে তাজের বাবা নিজে। অনেক রিকোয়েস্ট করা হয় তাদের, কিন্তু কোনো লাভ হয় না, তাকে জেলেই নেওয়া হয়। আর ওইদিকে মালিকা গিয়ে তার মেয়েকে জানায় যে 10টা বেজে গিয়েছে, ছেলের বাড়ির কেউ তো আসেনি, এই প্রথমবার আমার আফসোস হচ্ছে জিতে, হেরে গেলে হয়তো আমি বেশি খুশি হতাম। আর এই ব্যাপারে জানার পর প্রথমবার ফারিদা দৌড়ে যায় আর অনেকভাবে চেষ্টা করে তাজকে মুক্ত করার, তাকে সহ সবাইকে বোঝায় সে, কিন্তু তাও তাজ যখন কারো নাম বলে না, তখন পুলিশ তাকে মারতে মারতে একদম প্রাণেই মেরে ফেলে। ওইদিকে নাচ করতে থাকে আলাম, আর তখন তাকে এসে বেবো জানায় তাজ আর নেই, সে মারা গেছে। আলাম সহ তখন সেখানে সবাই খুব ভেঙে পড়ে, আর আলাম তো কষ্টে একদম পাথর হয়ে যায়। এরপর অনেক চেষ্টা করে আলামকে তাজের কবরে আনার পর সে সেখানে কান্নাকাটি করে, আর তারপর নরমাল হয়। অন্যদিকে এখন শুরু হয় স্বাধীনতার লড়াই। সেখানে এবার বেবো সহ ফারিদা থেকে মালিকা সবাই এক হয়ে যায়। কুঠিরের সব মহিলারা এক হয়ে যায় স্বাধীনতার জন্য। তারা সবাই তখন একে একে নিজেদের ভুল বুঝতে পারে যে স্বাধীনতা ছাড়া আর কিছুই তাদেরকে নিজেদের সম্মান এনে দিতে পারবে না। অন্যদিকে এই স্বাধীনতার লড়াইয়ে বেবোকেও শুট করে মেরে ফেলা হয়। তার মৃত্যু নিয়ে এই প্রথমবার মালিকা গর্ব করে। আর অন্যদিকে বুদ্ধি করে আলাম গিয়ে সেই ইংরেজ অফিসারকে নিজের হাতে শুট করে মেরে ফেলে। এরপর রাস্তায় স্বাধীনতার জন্য নেমে পড়ে সব কুঠিওয়ালিরা, আর এভাবেই তারা ভারতের স্বাধীনতা যুদ্ধের মধ্যে নিজেদের অনেক কিছু স্যাক্রিফাইস করে। বেবোর মৃত্যুতে এই গল্প তো এখানেই শেষ হয়, কিন্তু এর সাথে সাথে কুঠিরের সব মহিলারাও তাদের স্বাধীনতার জন্য রুখে দাঁড়াতে শিখে যায়। আর এই গল্পটার আসল উদ্দেশ্যই ছিল এইটা, যে সবাইকে মনে করিয়ে দেওয়া কুঠিওয়ালিদেরও একটা বড় অংশ জুড়ে ছিল এই স্বাধীনতার পেছনে। তো এই ছিল আজকের গল্প। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখবেন। ধন্যবাদ।